আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা চলে এসেছি আমাদের ফার্স্ট এক্সট্রা সিলেবাস শুট নিয়ে, মানে আমাদের ফার্স্ট এক্সট্রা সিলেবাসের ক্লাস নিয়ে। সেটা হচ্ছে আমাদের পরিবেশ রসায়ন। তো তোমরা এতদিনে আই গেস আমাদের যে শর্ট সিলেবাস ছিল, শর্ট সিলেবাসের প্রত্যেকটা টপিক নিয়ে আলোচনা করা হয়েছে আগের ক্লাসগুলোতে, এবং সেখানে শর্ট সিলেবাসের প্রত্যেকটা টপিকই আমাদের পড়ানো হয়েছে। But আজকে আমরা মূলত যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের ফুল সিলেবাসে, মানে শর্ট সিলেবাসের বাইরে যে টপিকগুলো আছে সেগুলো আমরা একটু কভার করার ট্রাই করবো। যদি এর থেকে কোশ্চেন এসে পড়ে তাহলে যাতে তোমরা অ্যান্সার করতে পারো কোশ্চেনগুলোকে। তো আমার পরিচয় দিয়ে শুরু করছি। আমার নাম হচ্ছে মোহাম্মদ সামির রহমান, পড়াশোনা করতেছি ঢাকা ইউনিভার্সিটি জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি ডিপার্টমেন্টে। তো আসো শুরু করা যাক। তো প্রথমত দেখো আমাদের শর্ট সিলেবাসে কোন কোন টপিকগুলো ছিল না। পরিবেশ রসায়নে মূলত কোন কোন টপিকগুলো শর্ট সিলেবাসে ছিল না সেগুলো একটু আমরা আগে দেখে নিই। তো দেখো তুমি কিন্তু দেখতে পাচ্ছ হিউজ একটা টপিক আমাদের মিসিং ছিল। সেটা হচ্ছে কি, ফার্স্ট অফ অল আমাদের একদম টপিকের যে শুরুর যে পোর্শনটা সেটাই কিন্তু ছিল না। সেটা হচ্ছে যে বায়ুমণ্ডলের উপাদান। তোমরা 9-10 আগে সেই জিনিসটা পড়ে এসেছো যে বায়ুমণ্ডল কি, বায়ুমণ্ডলের উপাদান কি কি, বায়ুমণ্ডলের যে যে ঘূর্ণিঝড়, সাইক্লোন, তরল স্ফটিক, এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। দেখো প্রত্যেকটা টপিকের মধ্যে দেখো গুরুত্ব দিয়ে কিন্তু সাজানো হয়েছে। তো দেখো এগুলো কিন্তু 3 স্টার গুরুত্বপূর্ণ, পরেরটাও এটাও। মাঝেরটা হয়তো 2 স্টার গুরুত্ব, 2 স্টার গুরুত্বপূর্ণ, বাট দেখো এরা কিন্তু সবাই 3 স্টার গুরুত্বপূর্ণ। তো তুমি বুঝতে পারতেছো যে প্রত্যেকটা টপিকের কিন্তু মাহাত্ম্য আছে। তারপর দেখো তোমার যে সন্ধি চাপ, সন্ধি তাপমাত্রা, জুল থমসন প্রভাব, গ্যাস শীতলীকরণ, এটাও আমাদের শর্ট সিলেবাসে ছিল না। তারপর দেখো এই যে আমাদের যে দূষণ পার্টটা, যে অ্যাসিড রেইন, তারপর যে গ্রিন হাউস ইফেক্ট, তারপর যে আমাদের ফ্রিয়ন্স গ্যাস, তারপর যে সারফেস ওয়াটার, তারপর যে যে পরিবেশ দূষণ, প্রত্যেকটাই কিন্তু আমাদের যে দূষণ রিলেটেড যে টপিকগুলো সেগুলোও কিন্তু আমাদের ছিল না। আমাদের গ্যাসের গতিতত্ত্বেরও কিছু পার্ট ছিল না। গ্যাসের গতিতত্ত্বের দেখো এই যে শীতলীকরণের পার্ট, আরএমএস এর পার্টগুলো, এগুলো আমাদের ছিল না। সো আমরা মূলত আমাদের যে এই এক্সট্রা সিলেবাসের জার্নিতে এই টপিকগুলো কভার করার ট্রাই করবো। সো দেখো আজকে আমরা মূলত দুইটা টপিক নিয়ে আলোচনা করবো। সেটা কি দেখো, ফার্স্ট হচ্ছে আমাদের বায়ুমণ্ডলের উপাদানগুলোকে নিয়ে আলোচনা করবো। এরপর হচ্ছে সন্ধি তাপমাত্রা, সন্ধি চাপ, এগুলোকে নিয়ে একটু আলোচনা করবো। আর গ্যাস শীতলীকরণ কিভাবে করা যায়। আমরা যে এলপিজি, তারপর যে আমাদের লিকুইড পেট্রোলিয়াম গ্যাস, তারপর সিএনজি কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, এগুলো ইউজ করি। যে সিএনজি আর এলপিজি এর মধ্যে ডিফারেন্সটা কি মূলত চিন্তা করো। যে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস মানে কম্প্রেস করা হয়েছে, আর একটা হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, একটাকে লিকুইফাই করা হয়েছে। তো তরল করা আর কম্প্রেস করা দুইটার মধ্যে ডিফারেন্স কি সেই জিনিসগুলো আমরা বোঝার ট্রাই করবো। তো চলো প্রথম টপিকটা দিয়ে শুরু করা যাক। সো দেখো এখানে তোমাদের জন্য একটু দেখানো আছে যে শর্ট সিলেবাসে না থাকা সত্ত্বেও এগুলো থেকে কিন্তু কোশ্চেন আসছে। দেখো একদম মার্ক করে দেয়া আছে। এই যে দেখো যে জাহান জে ইউতে 22-23 কিন্তু একদম রিসেন্ট ইয়ার তোমাদের শর্ট সিলেবাস চলমান সময়েও কিন্তু এসে পড়ছে কোশ্চেন। তো এর জন্য আমরা কিন্তু বলতে পারি এটা কিন্তু 3 স্টার ইম্পর্টেন্ট। যে যেহেতু বিগত বছরগুলোতে কোশ্চেন এসে পড়েছে, সো বলা যায় না যে এই বছর হয়তো চলে আসতে পারে। সো আসো আমরা একটু এগুলো নিয়ে আলোচনা করি। সো ফার্স্ট অফ অল বায়ুমণ্ডলের সামগ্রিক উপাদান। সো বায়ুমণ্ডলটা কি? বায়ুমণ্ডল হচ্ছে আমাদের যে পৃথিবীকে ঘিরে যে বায়ুর যে লেয়ার গুলো, সেগুলোকে আমরা বলি কি বায়ুমণ্ডল। এখন তোমরা নর্মালি জানো যে বায়ুমণ্ডলে আমাদের কি কি থাকে, বায়ুমণ্ডলে কি কি থাকে সেটা আমরা জানি। বায়ুমণ্ডল নর্মালি কি থাকে আমাদের? বায়ুমণ্ডল আমাদের নর্মালি থাকে ট্রোপোস্ফিয়ার। সো এগুলো একটু লিখি যে এগুলো তোমরা জানো যে লেয়ার গুলো কি কি। সো বায়ুমণ্ডলে আমাদের ট্রোপোস্ফিয়ার থাকে। তারপরে কি থাকে আমাদের? স্ট্রাটোস্ফিয়ার। সো আমাদের স্ট্রাটোস্ফিয়ার থাকে। সো ট্রোপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার। সো ট্রোপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার। এরপরে থাকে কি আমাদের থার্মোস্ফিয়ার আর আয়োনোস্ফিয়ার। সো এই 5টা লেয়ার, আরো অনেক সাব লেয়ার থাকে, বাট আমরা মূলত এই 5টা নিয়ে আজকে একটু আলোচনা করি চলো। সো থার্মোস্ফিয়ার, আর এরপরে কি থাকে আমাদের যে আয়োনোস্ফিয়ার। সো আমরা একটু এগুলাকে নিয়ে আলোচনা করি যে কোন লেয়ারটা আসলে কোন কাজে ব্যবহার করা হয়, এগুলাকে নিয়ে আমরা একটু আলোচনা করি। দেখো সো ফার্স্ট অফ অল ট্রোপোস্ফিয়ার। ট্রোপোস্ফিয়ার মনে রাখবা, ট্রোপোস্ফিয়ারটা হচ্ছে আমাদের যে ভূমি থেকে 50 থেকে 58 মিটারের যে উচ্চতা, সেটাই হচ্ছে আমাদের ট্রোপোস্ফিয়ার। আর ট্রোপোস্ফিয়ারটা আমাদের সব থেকে ভাইটাল, কারণ এখানে মূলত আমাদের যে বায়ুমণ্ডলটা বলি, দেখো আমরা যে মেইন যে বায়ুমণ্ডলটা বলি, আমাদের যে যে নাইট্রোজেন, হাইড্রোজেন, এই যে অন্যান্য গ্যাসগুলো, আমরা যে এতগুলো গ্যাসের কথা বলি যে নাইট্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন, এই টাইপের গ্যাস, এই সব গ্যাসগুলো সব থেকে মেইন যোগানদার কিন্তু বায়ুমণ্ডলের মেইন উপাদানটা কিন্তু আমাদের এই ট্রোপোস্ফিয়ার। সো ট্রোপোস্ফিয়ারের মধ্যেই কিন্তু আমাদের এই উপাদানগুলো থাকে। আর ট্রোপোস্ফিয়ারের মধ্যে এই উপাদানগুলো থাকে দেখে কিন্তু আমরা মূলত শ্বাস প্রশ্বাস নিতে পারি। এখন কথা হচ্ছে যে এই পার্সেন্টেজটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। যে কোনটা কি থাকে না থাকে সেটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট দেখো, কারণ এখানে প্রত্যেকটা জিনিসেরই এক একটা মাহাত্ম্য আছে। আমি যদি তোমাকে ধাপে ধাপে একটু বুঝে, দেখো নাইট্রোজেন, ফার্স্ট অফ অল নাইট্রোজেন,
সো দেখো বায়ুমণ্ডলে সব থেকে বেশি থাকে কোনটা, সব থেকে বেশি থাকে নাইট্রোজেন, 78%। এই নাইট্রোজেনটা কিন্তু আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, নাইট্রোজেনটা অনেক ইম্পর্টেন্ট, কারণ নাইট্রোজেন না থাকলে নাইট্রোজেন নেক্রোসিস নামক একটা রোগ হয়। নাইট্রোজেন কম থাকলে নাইট্রোজেন নেক্রোসিস হওয়ার সম্ভাবনা থাকে। আর এই নাইট্রোজেনটা অনেক হেল্পফুল, সেটা হচ্ছে যে নাইট্রোজেনটা থাকার কারণে আমরা ঠিকভাবে শ্বাস প্রশ্বাস নিতে পারি। এরপরে দেখো অক্সিজেন। সো অক্সিজেন নিয়ে আর আলাদা করে বলার আমাদের কিছু নয়, তোমরা জানো অক্সিজেন সব থেকে ভাইটাল উপাদান, যেটা অক্সিজেন থাকার ফলে কিন্তু আমরা শ্বাস প্রশ্বাস নিতে পারি, অক্সিজেন থাকে দেখে আমরা শ্বাস প্রশ্বাস নিতে পারি। এই শ্বাস প্রশ্বাসের মাধ্যমে আমরা আমাদের দেহের যে খাদ্য সেটাকে জারিত করতে পারি। এখন আরেকটা কথা মনে রাখবা যে অক্সিজেন, অক্সিজেন কিন্তু একটা তীব্র জারক, এটা একটু মনে রাখবা যে অক্সিজেন কিন্তু আমার একটা তীব্র জারক। সো তীব্র জারক হওয়ার ফলে ঝামেলাটা কি, এটা একটু বুঝতে হবে। অক্সিজেন তীব্র জারক, এখন জারকের আমরা একটা জানি, জারক জারক কি করে তোমাদেরকে একটু যদি জিজ্ঞেস করি যে জারক কি করে, জারক কিন্তু আমার বিজারণ ক্রিয়া সম্পন্ন করে। সো জারক যখনই আমার বিজারণ ক্রিয়া সম্পন্ন করে তখনই ও কিন্তু ইলেকট্রন গ্রহণ করে। সো জারক বিজারণ ক্রিয়া সম্পন্ন করে। ইজি স্টেটে বলতে গেলে এই যে অক্সিজেন দুইটা ইলেকট্রন গ্রহণ করে, সে কিন্তু O2 - কনভার্ট হয়। সো এটাকে যদি আমি একটু অক্সিজেনটাকে এভাবে না লেখা, আমি একটু অন্যভাবে লিখি, চিন্তা করে যে এভাবে লিখলাম আমি একটু, যে এই যে যে অক্সিজেনটাকে O2 না রেখে অক্সিজেন +2 ইলেকট্রন O2 হয়ে গেল, ঠিক আছে। এটাকে তুমি আরেকভাবে লিখতে পারতা, সেটা কি, এটাকে তুমি আরেকভাবে লিখতে পারো, সেটা কি, এই O2 দিয়ে সামনে একটা হাফ দিয়ে দিলে, সামনে একটা হাফ দিয়ে দিলেও কিন্তু হয়ে যেত। সো তুমি হয়তো একটা অক্সিজেনও লিখতে পারো, তুমি চাইলে হাফ অক্সিজেনও লিখতে পারো, দুইটা লেখাই সম্ভব। সো দেখো অক্সিজেন এই রিয়াকশনটা দেখো, এই যে তীব্র জারক হওয়ার ফলে বা বিজারণকে সম্পন্ন করার ফলে আমরা যখন শ্বাস প্রশ্বাস নেই, যখন আমরা শ্বাস নেই, তখন শ্বাসনালীর সাথে কিন্তু এই অক্সিজেনের সংঘর্ষ হয় বা ফ্র্যাকশন মানে ফ্রিকশন হয় একটা। আর এই ফ্রিকশনের ফলে কিন্তু যদি 100% অক্সিজেন পূর্ণ এনভায়রনমেন্ট আমরা শ্বাস নিতে যাই, তাহলে কিন্তু আমরা শ্বাস নিতে পারবো না, আমার শ্বাসনালী পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। সো এর কারণে বায়ুমণ্ডলে যে অন্যান্য গ্যাসগুলো, মূলত এই নাইট্রোজেনটা একটা ভালো একটা বেনিফিশিয়াল রূপ হচ্ছে যে আমরা যখন শ্বাস প্রশ্বাস নেই, আমরা সব পুরো বায়ুমণ্ডলটাকে দেখুন, আমরা তো জাস্ট এই যে শ্বাস নিলাম, শ্বাস নেওয়ার সময় কিন্তু আমরা জাস্ট অক্সিজেন নেই বাকিগুলো নেই এমন না, অক্সিজেনটা আমাদের ফুসফুসে যে ফিল্টার হয়ে ভিতরে ঢুকে যায়, বাকিটা বের হয়ে আসে আমাদের নিঃশ্বাসের সাথে সাথে। সো অক্সিজেনটা তীব্র জারক, বাট আমাদের শ্বাসনালী কেন পুড়ে যায় না, কারণ অন্যান্য এনভায়রনমেন্ট অক্সিজেনের থেকে বেশি থাকে। এর কারণে ওইটা আমাদের অক্সিজেনকে ডিরেক্ট শ্বাসনালীর সংস্পর্শে আসা থেকে বাধা দেয়। সো এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস যে আমাদের বায়ুমণ্ডল কিভাবে আমাদেরকে রক্ষা করে নর্মালি। আর তোমরা এটা জানো যে বায়ুমণ্ডলে যে অন্যান্য, এই যে অন্যান্য লেখা, অন্যান্যর মধ্যে একটা গ্যাস থাকে, সেটা হচ্ছে কি আমাদের ওজোন গ্যাস। সো ওজোন গ্যাসটা O3, ওজোন গ্যাসটা কিন্তু আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, কারণ কি এটা মূলত আমাদের যে ওজোন গ্যাসটা, সেটা কিন্তু আমাদের যে ইউভি লাইট, সেই ইউভি লাইটটাকে আমাদের পৃথিবীতে আসতে বাধা দেয়। সো ওজোন কি করে, আমাদের ইউভি লাইটকে কিন্তু পৃথিবীতে আসতে বাধা দেয়। সো এর ফলে কিন্তু আমাদের একটু বেনিফিট হয় যে আমাদের ইউভি লাইট আসলে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের ক্যান্সার হতে পারতো, ইউভি কিন্তু আমাদের দেহের জন্য ক্ষতিকর। সো যদি ইউভি লাইট আসে, সো ইউভি কিন্তু আমাদের দেহের জন্য ক্ষতিকর। কেন ক্ষতিকর, কারণ ইউভি আসলে আমাদের বিভিন্ন ধরনের ক্যান্সার সৃষ্টি করে, এটা আমাদের বিভিন্ন ধরনের ক্যান্সার সৃষ্টি করে থাকে। সো এটা যেহেতু বিভিন্ন ধরনের ক্যান্সার সৃষ্টি করে থাকে, তাই ইউভিটা কিন্তু অনেক ডেঞ্জারাস, এবং এটা থেকে আমাদের প্রতিরোধ করে রাখে ওজোন লেয়ার। সো ওজোন লেয়ার বুঝতে পারতেছো আমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট। এখন এখান থেকে আরেকটু এক্সট্রা তথ্য দিয়ে রাখি আমি, সেটা হচ্ছে এই যে আমাদের ট্রোপোস্ফিয়ার, এই ট্রোপোস্ফিয়ারটার আরেকটা নাম আছে, ট্রোপোস্ফিয়ার আরেকটা নাম কি, সেটাকে বলা হয় আমাদের যে ক্ষুব্ধ মণ্ডল, মনে রাখবা ট্রোপোস্ফিয়ারকে আবার অনেকে ক্ষুব্ধ মণ্ডল নামেও ডাকে। এখন কথা হচ্ছে তাহলে ভাই, ক্ষুব্ধ মণ্ডল, ক্ষুব্ধ মণ্ডল এই নামটার কারণটা কি, যে ক্ষুব্ধ মণ্ডল বলার কারণ কি? কারণ মনে রাখবা আমাদের যত ওই যে সাইক্লোন বলো বা ঘূর্ণিঝড় বলো বা যে কোনো ধরনের ন্যাচারাল ক্যালামিটি, সব ন্যাচারাল ক্যালামিটি ট্রোপোস্ফিয়ারে হয়ে থাকে। অল ন্যাচারাল ক্যালামিটিস আর হ্যাপেন ইন ট্রোপোস্ফিয়ার। সো ট্রোপোস্ফিয়ার যেহেতু সব ধরনের ন্যাচারাল ক্যালামিটি হয়ে থাকে, এর কারণে আমরা এটাকে বলি কি, ক্ষুব্ধমণ্ডল। কেন হয়, সব ধরনের ন্যাচারাল ক্যালামিটি, যত ধরনের ন্যাচারাল ক্যালামিটির কথা বলো সবগুলো কি হয়ে থাকে তোমার এই ট্রোপোস্ফিয়ারে হয়ে থাকে, এর কারণে এটাকে আমরা বলি কি ক্ষুব্ধমণ্ডল নামে চিনি। এরপরে দেখো স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারটা ইম্পর্টেন্ট কেন মনে রাখবা, স্ট্র্যাটোস্ফিয়ার ইম্পর্টেন্ট কেন, এখানে আমাদের ওজোন গ্যাসটা থাকে। সো এখানে আমাদের কি থাকে, ওজোন গ্যাস থাকে। আর এই ওজোন গ্যাসটা আমাদের জন্য কেন ইম্পর্টেন্ট, এটা ইউভি কে আসতে প্রতিহত করে। সো মনে রাখবা ইউভি কে প্রতিহত করে। সো ইউভি কে প্রতিহত করে দেখে ওজোন গ্যাসটা কিন্তু আমাদের কাছে ইম্পর্টেন্ট। সো এটা মনে রাখবা যে স্ট্র্যাটোস্ফিয়ারে আমাদের নর্মালি ওজোন গ্যাসটা থাকে। সো এরপরে আমাদের কি কি ইম্পর্টেন্ট একটু দেখে নিই, সেটা সেটা হচ্ছে আমাদের মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ারটা মনে রাখবা সব থেকে শীতলীতম, সব থেকে শীতলতম। সো মেসোস্ফিয়ার আমি একটু এখানে লিখে দেখো, মেসোস্ফিয়ার এটা কি, এটা হচ্ছে আমার সব থেকে শীতলীতম। ওকে, সব থেকে শীতলীতম স্থান হচ্ছে আমার এটা।
সো সব থেকে শীতল কোনটা বলতে পারি, সব থেকে শীতল যেটা সেটা হচ্ছে আমার মেসোস্ফিয়ার। এখন মেসোস্ফিয়ারের তাপমাত্রা সব সব থেকে শীতল বলতেছি, তাহলে এখানে কত হওয়া পসিবল? মানে মেসোস্ফিয়ারের যে তাপমাত্রা সেটা আমাদের -90 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হওয়া পসিবল। সো -90 ডিগ্রি সেলসিয়াস হওয়ার ফলে এখানে যেটা হয়, মনে রাখবা, যখনই আমার কোনো জলীয় বাষ্প যখনই, জলীয় বাষ্প বলো বা অন্য কোনো গ্যাস বলো, যখনই এরা মেসোস্ফিয়ারে চলে যায়, মেসোস্ফিয়ারে যখনই কোনো জলীয় বাষ্প চলে যায়, তখন এরা এই এই ঠান্ডা টেম্পারেচার বা এই লো টেম্পারেচারের সংস্পর্শে আসার ফলে এরা মূলত সলিড হয়ে যায়। আর যখন এরা সলিড হয়ে যায় তখন বরফ আকারে পড়ে যায়। সো বোঝা গেছে নর্মালি শিলাবৃষ্টির জন্য কিন্তু এই মেসোস্ফিয়ারটা দায়ী হয়ে থাকে প্রায়। সো বোঝা গেছে যে সবথেকে শীতলতম স্থান কোনটা, সেটা হচ্ছে মেসোস্ফিয়ার। আর সব থেকে তাপমাত্রা বেশি হচ্ছে থার্মোস্ফিয়ার। ওকে, নাম দ্বারাই বুঝতে পারছো, শুধু থার্মো, সব থেকে বেশি তাপমাত্রা থাকবে এখানে। আর আয়োনোস্ফিয়ার মনে রাখবা, এখানে মূলত বিভিন্ন ধরনের আয়নের প্রেজেন্স দেখা যায়। সো এখানে মূলত বিভিন্ন ধরনের আয়নের প্রেজেন্স দেখা যায়, অক্সিজেন মাইনাস বলো, এনও মাইনাস বলো, যে এরকম বিভিন্ন ধরনের আয়নের প্রেজেন্স দেখা যায় এই আয়নোস্ফিয়ারে। সো আমরা প্রত্যেকটা লেয়ার সম্বন্ধে জানলাম যে ট্রোপোস্ফিয়ারকে কি বলা হয়, ক্ষুব্ধমণ্ডল বলা হয়। কেন বলা হয়? কারণ এখানে বিভিন্ন ধরনের সাইক্লোন, ঘূর্ণিঝড় বা যে কোনো ন্যাচারাল ক্যালামিটি এখানে হয়ে থাকে। আচ্ছা, তো দেখো, তো আমরা একটা আইডিয়া পেলাম যে মূলত আমাদের ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, আয়োনোস্ফিয়ার, প্রত্যেকটা স্ফিয়ার বলো বা প্রত্যেকটা লেয়ার নিয়ে বলো, আমরা আইডিয়া পেলাম যে কোথায় কি হলো কি না হলো। সো সব থেকে শীতলতম দেখলাম, সব থেকে তাপমাত্রা বেশি দেখলাম, কোথায় আয়ন থাকে, কোথায় কোন গ্যাস থাকে, কোন গ্যাস না থাকে, সবগুলো সম্বন্ধে আমরা ভালো আইডিয়া পেলাম। সো এটা আমরা আই গেস বুঝতে পারছি যে আমাদের বায়ুমণ্ডলটা কত বেশি ইম্পর্টেন্ট, আর এটা থেকে কিন্তু প্রতি বছর এমসিকিউ আসতে পারে। সো আসো সামনে আগাই একটু আমরা। এরপরে দেখো যে আমাদের যে এই যে বায়ুমণ্ডল নিয়ে আলোচনা করলাম, এখানে যে উপাদানগুলো থাকে তিন স্টেজে থাকতে পারে। ওকে, এটার ভৌত অবস্থাটা তিনটা হওয়া পসিবল। তো দেখো তিনটা ভৌত অবস্থা থাকতে পারে। সো এই তিনটা ভৌত অবস্থাটা কি, তোমরা নর্মালি আই গেস বুঝতে পারতেছো যে তিনটা ভৌত অবস্থা কি হতে পারে। একটা হচ্ছে কি আমাদের কঠিন, একটা হচ্ছে তরল, আর একটা হচ্ছে গ্যাসীয়। এই তিন ভৌত অবস্থায় আমার এগুলো থাকতে পারে। সো এছাড়াও দুইটা বিশেষ অবস্থা আছে, খুবই ইম্পর্টেন্ট। দেখো, এছাড়াও কি আমাদের দুইটা বিশেষ অবস্থা আছে। সো বিশেষ অবস্থা দুইটা, দেখো দুইটা বিশেষ অবস্থা কয়টা আছে? বিশেষ অবস্থা আমার দুইটা। তো দুইটা বিশেষ অবস্থা কি কি? একটা হচ্ছে আমার তরল স্ফটিক, আর একটাকে বলা হয় প্লাজমা। সো এই বিশেষ অবস্থাগুলো নিয়ে একটু আলোচনা করে আসা যেত আমাদের। চলো বিশেষ অবস্থাগুলো নিয়ে একটু আলোচনা করা যাক। কারণ কঠিন, তরল, বায়বীয় এগুলো তোমরা জানো যে কঠিনের ক্ষেত্রে কি হয়, কঠিনের ক্ষেত্রে আন্তঃআণবিক দূরত্ব হয় সব থেকে কম এবং আন্তঃআণবিক বল হয় কি সব থেকে বেশি। তরলের আর গ্যাসের ক্ষেত্রে কি হয়? গ্যাসের ক্ষেত্রে একদম উল্টাটা, গ্যাসের ক্ষেত্রে কি হয়, আন্তঃআণবিক বলটা হয় সব থেকে কম, আর আন্তঃআণবিক আকর্ষণটা, সরি, আন্তঃআণবিক বলটা সব থেকে কম হয়, আর আন্তঃআণবিক দূরত্বটা সব থেকে বেশি হয়। আর তরলের ক্ষেত্রে কি হয়, আন্তঃআণবিক বলের মান কঠিন থেকে কম বাট গ্যাস থেকে বেশি হয়, আর আন্তঃআণবিক দূরত্ব কঠিন থেকে বেশি বাট গ্যাস থেকে কম হয়। এতটুকু আমরা নর্মালি সবাই জানি, এই তিন স্টেজ সম্বন্ধে আমরা সবাই জানি। এদের মধ্যে কিছু আছে যারা গ্যাস থেকে সরাসরি কঠিন হয়, কঠিন থেকে সরাসরি গ্যাস হয়, তাদেরকে আমরা ঊর্ধ্বপাতিত পদার্থ বলি। আর প্রক্রিয়াটাকে বলে কি, ঊর্ধ্বপাতন। তোমরা ঊর্ধ্বপাতন পড়ে আসছো, সো ওখান থেকে কিন্তু তোমরা একটা আইডিয়া জানো। এরপর দেখো, বাট এই বিশেষ অবস্থা দুইটা হচ্ছে একটু রেয়ার, সেটা হচ্ছে প্লাজমা আর একটা হচ্ছে তরল স্ফটিক। প্লাজমাটা সম্বন্ধে যদি একটু বলি, প্লাজমা হচ্ছে অতি উচ্চ তাপমাত্রায় আয়নিত গ্যাস। সো প্লাজমাটা কি আমার, প্লাজমা হচ্ছে আমার অতি উচ্চ তাপমাত্রায় আয়নিত গ্যাস, এটা একটু মনে রাখবা। প্লাজমা কি? প্লাজমা হচ্ছে আমার অতি উচ্চ তাপমাত্রায় আয়নিত গ্যাস। সো এটা একটু মনে রাখবা, প্লাজমা কি? প্লাজমা হচ্ছে অতি উচ্চ তাপমাত্রায় আয়নিত গ্যাস। আর তরল স্ফটিক, তরল স্ফটিকটা যারা কি বলছে, স্ফটিক মানে কি বলতো? স্ফটিক জিনিসটার মানে কি আগে আমি যদি তোমাকে একটু জিজ্ঞেস করি যে স্ফটিক জিনিসটার মানে কি, আমাদের এই যে স্ফটিক কথাটা, এটার মানে কিন্তু হচ্ছে ক্রিস্টাল। সো ক্রিস্টাল, সো এখন তোমরা বলতে পারছো ভাই লিকুইড ক্রিস্টাল আবার কি? লিকুইড ক্রিস্টাল জিনিসটা কি? তরল ক্রিস্টাল কিভাবে হওয়া সম্ভব? নর্মালি তো ক্রিস্টাল সলিড হয়, তাহলে লিকুইড ক্রিস্টাল জিনিসটা কি? তো আসো এই দুইটা স্টেজ আমরা একটু দেখে আসি, যেহেতু দুইটা বিশেষ অবস্থা। তো দেখো, ফার্স্ট অফ অল তরল স্ফটিক, তরল স্ফটিকটা নিয়ে আমরা একটু আলোচনা করি। তো দেখো, এখানে বলা আছে যে এমন কিছু কেলাসাকার জৈব পদার্থ আছে যাদেরকে উত্তপ্ত করলে সরাসরি কঠিন থেকে স্বচ্ছ তরলে রূপান্তর হয়। তো খেয়াল করো, কয়েকটা জায়গা তোমাকে এখানে ফোকাস করতে হবে। সেটা হচ্ছে কিছু কেলাসাকার যৌগ আছে। ওকে, ফার্স্টে খেয়াল করো এখানে যে কিছু ক্লাস আকার যৌগ আছে। সো কোন যৌগগুলো নর্মালি এটা হয়ে থাকে, কোন যৌগগুলো হয়, যেসব যৌগগুলো নর্মালি ক্লাস আকার, তারাই কিন্তু নর্মালি তরল স্ফটিক হয়ে থাকে। এটা একটু আমাদের দেখার বিষয় যে ক্লাস আকার যৌগ যেটা, তারাই কিন্তু নর্মালি তরল স্ফটিক হয়ে থাকে। এরপর দেখো, যাদেরকে উত্তপ্ত করলে কি হয়? যাদেরকে উত্তপ্ত করলে সরাসরি কঠিন থেকে স্বচ্ছ তরলে রূপান্তর হয়। কোনটা থেকে কোনটা রূপান্তর? দেখো, রূপান্তর হইলো কি স্বচ্ছ তরলে, এটা মনে রাখা হবে, যেটা কিন্তু স্বচ্ছ তরলে রূপান্তর হয়েছে, কঠিন থেকে সরাসরি স্বচ্ছ তরলে। এমন কিন্তু না যে কঠিন থেকে সরাসরি গ্যাস হয়ে গেছে, সেটা কিন্তু ঊর্ধ্বপাতন, বোঝা গেছে? কঠিন থেকে যদি সরাসরি গ্যাস হয় সেটাকে বলা হয় ঊর্ধ্বপাতন, আর কঠিন থেকে যখন তরল হয় সেটাকে আমরা বলি কি, সেটাকে আমরা বলি গলন, বা যেটাকে আমরা গলনাঙ্ক পড়ে আসি সেটাকে বলা হয় গলন। আর
তুমি যখন তোমার দেখো তরল মানে তরল স্ফটিকটা কখন কি এটা যখন সরাসরি কঠিন থেকে স্বচ্ছ তরলে রূপান্তর হয়, তরলটা কি হইতে হবে, তরলটা কিন্তু অবশ্যই স্বচ্ছ হইতে হবে, এটা একটু মনে রাখবা, যেটা স্বচ্ছ হওয়া লাগবে। আরেকটা জিনিস, এই যে ক্লাস আকার পদার্থ, এটা কি জৈব না অজৈব রাখবে, এটা কিন্তু অলওয়েজ জৈব পদার্থ। সো অজৈব পদার্থের ক্ষেত্রে কিন্তু তরল স্ফটিক নর্মালি রেয়ার হয় অনেক, মানে হয় না একদমই বলতে গেলে। এবার দেখো রূপান্তর হইলো, ওকে। রূপান্তর হওয়ার পূর্বে কি হয় দেখো, রূপান্তর হওয়ার পূর্বে আবার একটা কাজ হয়। রূপান্তর হওয়ার পূর্বে কি হয়, হঠাৎ করে দেখো, হঠাৎ করে একটা অস্বচ্ছ তরলে রূপান্তরিত হয়, বোঝা গেছে, এখন হঠাৎ করে একটা অস্বচ্ছ তরলে রূপান্তরিত হয়ে যায়। সো এই যে দেখো, এই যে ডিফারেন্ট ডিফারেন্ট স্টেজ হলো, এটার কারণ কি, এই যে এরকম সিচুয়েশনটা হওয়ার কারণ কি, যে তোমার এটা সরাসরি কঠিন থেকে তরল স্বচ্ছ একটা তরলে রূপান্তর হচ্ছিল, এখন হঠাৎ করে মাঝে স্টেজে এসে কি হলো, এটা অস্বচ্ছ তরলে রূপান্তর হয়ে গেল। একদম মাঝে এসে কি হলো, এটা এটা অস্বচ্ছ তরলে রূপান্তর হয়ে গেল। এখন এটার মেইন কারণটা কি, এটার মেইন কারণটা কি, এটার মেইন কারণটা হচ্ছে দেখো এখানেই লেখা আছে যে এই অবস্থায় পদার্থটি তরলের মতো কিছুটা প্রবাহ ধর্ম এবং পৃষ্ঠটান ধর্ম এবং কঠিন ক্লাস স্ফটিকের মতো আলো থাকে। তো দেখো এই যে স্টেজটা, তরল যে স্ফটিকটা, এর কি কি ধর্ম থাকে, এর মূলত চারটা ধর্ম থাকে। মানে এর মূলত মানে চারটা ধর্ম বলতে কি, অনেকগুলো ধর্ম থাকবে, বাট এর মধ্যে ডিফারেন্সিয়েট করার মতো ধর্ম তুমি পাবা চারটা। তো ডিফারেন্সিয়েট করার মতো ধর্মগুলো একটু দেখি দেখো, সেটা হচ্ছে যে দেখো তরলের মধ্যে কি কি ধর্ম আছে, তরলের মতো ধর্ম আছে কি, তরলের মধ্যে ধর্ম আছে প্রবাহ ধর্ম, আর একটা আছে পৃষ্ঠটান ধর্ম। খেয়াল করছো যে তরলের মতো ধর্ম কয়টা, দুইটা, একটা হচ্ছে প্রবাহ ধর্ম আর একটা হচ্ছে আমাদের পৃষ্ঠটান ধর্ম। তোমরা জানো যে তরল, যে কোনো তরলের কি একটা প্রবাহিত থাকে, যে তরল প্রবাহিত হয়। তুমি চিন্তা করো, তুমি যদি একটু লিকুইড ফালাও, মানে তুমি কোনো স্থানে পানি ফালালা, পানি ফালালে দেখবা তুমি ওখানে একটা স্লোপ ক্রিয়েট করো, ওটা উপর থেকে নিচের দিকে গড়িয়ে পড়ে যাবে। সো এই যে প্রবাহিত হওয়ার যে একটা বৈশিষ্ট্য, বা গ্যাসের ক্ষেত্রে দেখবা গ্যাস কিন্তু প্রবাহিত হয়, আমরা যখন খালি খালি চোখে হয়তো দেখি না, খালি চোখে হয়তো দেখি না, বাট তুমি দেখবা যে অনেক জায়গায়, যেমন ডিফারেন্ট ডিফারেন্ট যে গ্যাস, ডেন্স গ্যাসগুলো যেগুলো আমাদের, যেমন মনে করো কার্বন ডাইঅক্সাইড গ্যাসের ধোঁয়া দেখা যায়। সো এই টাইপের গ্যাসগুলো দেখবা কিন্তু প্রবাহিত হতে পারে। সো তরল এবং গ্যাস এদের কিন্তু একটা ধর্ম থাকে প্রবাহিত হয়, এরা প্রবাহী। আর পৃষ্ঠটান জিনিসটা কি, পৃষ্ঠটান জিনিসটাকে তোমাকে আমি যদি একটু বোঝানোর চেষ্টা করি, যে তুমি ফিজিক্সে পড়ে আসছো, যে এই যদি একটা গ্লাস হয়, মনে করো এই হচ্ছে আমার একটা গ্লাস, সো এই যদি একটা গ্লাস হয়, আর এই গ্লাসে যদি তোমার একটা লিকুইড থাকে, তো এই গ্লাসে যদি একটা লিকুইড থাকে, লিকুইডটা কিছু স্থানে এরকম, এই যে লিকুইডটা কিছু স্থানে এই যে উপরে উঠে থাকে, এই যে তোমার লিকুইডটা নর্মাল লেয়ার, নর্মাল মনে করো লেয়ার হচ্ছে এটা, নর্মাল লেয়ার থেকে একটু উপরে উঠে গেল, এটাকে আমরা বলি কি, এটাকে আমরা বলি কিন্তু পৃষ্ঠটান। সো এই যে অবস্থাটা, এটাকে আমরা কি বলি, এটাকে আমরা কিন্তু পৃষ্ঠটান বলি। সো এই যে পৃষ্ঠটান ধর্মটা, এটা কিন্তু প্রবাহীর একটা ইউনিক ফিচার। সো এই যে বৈশিষ্ট্যটা, পৃষ্ঠটান ধর্ম আর প্রবাহিত হওয়ার ধর্ম, এই দুইটা ধর্ম কিন্তু তরল স্ফটিকের কাছে আছে। অন দা আদার হ্যান্ড ওর কাছে আরো কিছু ধর্ম আছে, যেটা ওকে কঠিন ক্লাসের ন্যায় আচরণ করতে বাধ্য করে। দেখো কঠিন ক্লাসের কিছু ধর্ম আছে, কঠিন ক্লাসের আবার কিছু ধর্ম কি কি দেখো, কঠিন ক্লাসের ধর্ম বা স্ফটিকের ধর্ম। সো একটু আগে তোমাকে বলছিলাম স্ফটিক নর্মালি কি হয়, স্ফটিক বা ক্রিস্টাল, স্ফটিক বা ক্রিস্টাল, তোমাকে একটু লিখে দিই এখানে, যে দেখো যে আমাদের যে আমরা যে কথা বলতে আছি যাকে নিয়ে, স্ফটিক অথবা ক্রিস্টাল, এই ক্রিস্টাল, এটা নর্মালি কি হয়, এটা নর্মালি কি হয়, এটা নর্মালি কিন্তু কঠিন হয় বা সলিড হয়। তো দেখো এটা নর্মালি কঠিন অথবা সলিড হয়, এটা আমরা নর্মালি সবাই জানি যে স্ফটিক অথবা ক্রিস্টাল এটা কিন্তু নর্মালি কঠিন হয়। বাট এই যে তরল স্ফটিক যেটা, লিকুইড ক্রিস্টাল যেটা, সেখানে কিন্তু দুইটাই ধর্ম থাকে, সেটা লিকুইডের ধর্ম থাকে ওর মধ্যে, ক্রিস্টালের ধর্ম থাকে বা সলিডের ধর্ম থাকে। তো সলিডের কি কি ধর্ম থাকে, সলিডের ধর্ম হচ্ছে, সলিড জানো, তুমি জানো সলিড যে কোনো স্ট্রাকচার, সলিড যে কোনো একটা পদার্থ সে কিন্তু রিজিড একটা স্ট্রাকচার দেয়, ওর মধ্যে কিন্তু একটা রিজিডনেস থাকে, সো দৃঢ়তা থাকে বাংলায় বলতে গেলে। তো এই যে দৃঢ়তা, এটা কিন্তু কঠিন ক্লাসের একটা বৈশিষ্ট্য। এর পাশাপাশি দেখো এর একটা আলোক ধর্ম থাকে। এখন আলোক ধর্মটা কি, আলোক ধর্মটা খুবই ইম্পর্টেন্ট, যে তোমার যে স্ফটিক দেখো, তোমার যে স্ফটিক, তার কাছে আরেকটা ইউনিক ফিচার থাকে, এই যে ক্রিস্টাল, ক্রিস্টালের একটা থাকে, সেটা হচ্ছে সে আলো বিচ্ছুরণ করে, মনে রাখবা। ক্রিস্টাল কি করে, সে আলো বিচ্ছুরণ করে, মানে ওর উপরে তুমি যে কোনো আলো মারবা, সে করবে কি, ওই আলোটাকে একটা ঝিলিক দিবে, আলোটাকে তুমি বিভিন্ন দিকে ছড়াই দিবে, যেমন প্রিজম, প্রিজমের উপরে তুমি যখন আলো দাও, সেটা কি আলোকে অনেক দিকে রিফ্লেক্ট করে দেয় না। সো এটাকে বলা হয় আলোর, মানে কি বলা হয়, আলোর বিচ্ছুরণ ধর্ম। সো এই বিচ্ছুরণ ধর্মটা, এটা কিন্তু শুধুমাত্র ক্রিস্টালের কাছেই থাকে, মানে নর্মালি ক্রিস্টাল গুলাকে দেখবা, ক্রিস্টাল গুলো কিন্তু আলো বিচ্ছুরণ করে। সো এই বৈশিষ্ট্যটাও তরল স্ফটিকের কাছে আছে। সো এই দেখো, এই যে দুইটা স্টেট, ওর কাছে কঠিনেরও বৈশিষ্ট্য আছে, ওর কাছে তরলেরও বৈশিষ্ট্য আছে। এই যে অবস্থাটা পদার্থের, এটাকেই বলা হয় তরল স্ফটিক। সো বোঝা গেছে তরল স্ফটিক বলা হয়। আরেকটা ইম্পর্টেন্ট লাইন, সেটা দেখো, এটা সব থেকে ইম্পর্টেন্ট লাইন বলা যায় এখানে, সেটা হচ্ছে কি দেখো, যে তরল স্ফটিক অবস্থায় দুটি তাপমাত্রার সূক্ষ্ম ব্যবধান বিরাজমান করে। সো
একটু অন্য কালার ই করে দিই, যে তরল স্ফটিক অবস্থায় দুটি তাপমাত্রার সূক্ষ্ম ব্যবধানে বিরাজ করে। সো দেখো, এখন তোমরা বলতে পারো যে ভাই এটা কেন হয়। আমরা তো জানি যে কঠিন এক তাপমাত্রায় হয়, তরল আর এক তাপমাত্রায় হয়। তোমাদেরকে একটা জিনিস মনে করাই দিই, তোমরা এই জিনিসটা মনে আছে তোমাদেরকে, তোমরা এই জিনিসটা তোমাদের মনে আছে কিনা, যে ত্রৈধ বিন্দু, ত্রৈধ বিন্দু বলতে একটা জিনিস মনে আছে। ত্রৈধ বিন্দু আমরা কাকে বলি, ত্রৈধ বিন্দু আমরা কাকে বলি, যে তাপমাত্রায় পানি, কঠিন, তরল, বায়বীয় তিন স্টেজে বিরাজমান করে। সো পানির ক্ষেত্রে আমরা যদি বলি এটা, যে পানির ক্ষেত্রে H2O এর ক্ষেত্রে ত্রৈধ বিন্দু কত মনে আছে, H2O এর ক্ষেত্রে ত্রৈধ বিন্দু কত, 273.16 ডিগ্রি সেলসিয়াস, এটাকে আমরা বলছিলাম পানির ত্রৈধ বিন্দু। তো তোমাদের মনে আছে, এই তাপমাত্রায় পানি কঠিন, তরল, বায়বীয় তিনটা স্টেজে বিরাজমান থাকে। সো তরল স্ফটিকের ক্ষেত্রে এরকম একটা টেম্পারেচার হওয়া কিন্তু ইম্পসিবল না, অবশ্যই পসিবল। তাহলে মনে রাখবা, একটা তাপমাত্রা থাকে, সো যে তাপমাত্রায় মূলত ওই দুইটা তাপমাত্রার সূক্ষ্ম একটা ব্যবধান, যে তাপমাত্রায় কঠিন আর লিকুইডটা এসে মিলে, ওই সূক্ষ্ম একটা ব্যবধানে এই তরল স্ফটিকটা বিরাজমান থাকে আমাদের। তো আসলে তরল স্ফটিক সম্বন্ধে আমরা ডিটেলস আলোচনা করলাম, একটু সামনে আগাই। সামনে গেলাম, আমরা পেলাম প্লাজমা। প্লাজমা সম্বন্ধে কি একটু আগে তোমাদেরকে একটা জিনিস বলেছি, যে প্লাজমাটা কি। প্লাজমাটা হচ্ছে অত্যাধিক উচ্চ তাপমাত্রা, অত্যাধিক উচ্চ তাপমাত্রা, ওকে, অত্যাধিক উচ্চ তাপমাত্রাটা কিন্তু অনেক বেশি হবে, এটা খেয়াল রাখবা, তাপমাত্রাটা অনেক বেশি হবে। নর্মালি কি হয়, 10⁴ কেলভিন থেকে, মানে 10⁴ টু 10⁵ বা 10⁴ টু 10⁶, এই তাপমাত্রায় কোনো গ্যাস যখন অবস্থান করে। আবার আরেকটা জিনিস, যে দেখো, এই তাপমাত্রা এটা কি হতে হবে, আমি তোমাকে একটু আগে বলছিলাম যে অতি উচ্চ তাপমাত্রায় আয়নিত গ্যাস যেটা, অতি উচ্চ তাপমাত্রায় আয়নিত গ্যাস যেটা, সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি প্লাজমা। তো দেখো, এই প্লাজমাটা কি, প্লাজমা হচ্ছে অতি উচ্চ তাপমাত্রায় আয়নিত গ্যাস। অতি উচ্চ তাপমাত্রাটা কত, 10⁴ টু 10⁵ বা 10⁴ টু 10⁶ কেলভিন, এই হচ্ছে তাপমাত্রাটা। আর এখানে গ্যাসটা আয়নিত হবে, মানে কি গ্যাসটা ইলেকট্রন ত্যাগ করবে, মানে আয়ন আকারে অবস্থান করবে বা ইলেকট্রন গ্রহণ করতে পারে। নট নট ফর যে ওর ইলেকট্রন ত্যাগই করতে হবে, ও ইলেকট্রন ত্যাগও করতে পারে, গ্রহণও করতে পারে, দুই স্টেজে থাকতে পারে। ওকে। সো দেখো, এখন কথা হচ্ছে যে তাদের পরমাণু থেকে ইলেকট্রন ও আয়ন, ইলেকট্রনের পাশাপাশি সঞ্চারণশীল ইলেকট্রন থাকতে পারে। সো দেখো, ইলেকট্রনের পাশাপাশি কি থাকতে পারে, আমার সঞ্চারণশীল ইলেকট্রনও থাকতে পারে। সো বোঝা গেছে, এটা সঞ্চারণশীল হতে পারবে। সঞ্চারণশীল ইলেকট্রনের বৈশিষ্ট্য কোথায় মনে আছে, সঞ্চারণশীল ইলেকট্রন আমরা নর্মালি কোথায় দেখি, সঞ্চারণশীল ইলেকট্রন কিন্তু নর্মালি আমরা পাই বন্ডে দেখি। তোমাদেরকে একটু মনে করাই দিলাম যে সঞ্চারণশীল ইলেকট্রন আমরা নর্মালি পাই বন্ডে দেখে থাকি। ওকে, সো এটাই হচ্ছে আমার প্লাজমা। সো প্লাজমা আমরা কোথায় কোথায় ব্যবহার করি, একটু আসো দেখে নিই প্লাজমা কোথায় ব্যবহার করি। সো ফার্স্ট অফ অল, নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়ার ক্ষেত্রে, ওকে, নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়ার ক্ষেত্রে আমরা প্লাজমা ইউজ করি। তারপর আমার বিভিন্ন নক্ষত্র বা বিভিন্ন সূর্যের পরিমণ্ডলে কিন্তু প্লাজমার উপস্থিতি হয়। মানে কি, তুমি যখনই দেখো সূর্যে কি হয়, অনেক উচ্চ তাপমাত্রা থাকে না, বা মনে করো সূর্যেই কিন্তু নর্মালি নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়াটা হয়। সূর্যেই নর্মালি নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়াটা হয়। ফিউশন, ফিউশন হওয়া মানে কি, ফিউজ হওয়া। ফিউশন মানে কি, ফিউশন মানে ফিউজ হওয়া। এখন ফিউজ হয় কে কে, এখানে কে কে ফিউজ হয়, দুইটা হাইড্রোজেন ফিউজ হয়ে যখন আমার হিলিয়াম তৈরি করে। দেখো, দুইটা হাইড্রোজেন ফিউজ হয়ে যখন আমার একটা হিলিয়াম তৈরি করে, এটাকে নর্মালি বলা হয় ফিউশন বিক্রিয়া, যেটা আমার সূর্যের পরিমণ্ডলে হয়। যখনই এই ফিউশন বিক্রিয়াটা তৈরি হয়, তখন অনেক তাপমাত্রা তৈরি হয়। এই তাপমাত্রায় আমাদের যে হাইড্রোজেন গ্যাসগুলো থাকে, সেগুলো প্লাজমায় রূপান্তর হয়ে যায়। সো আইডিয়া পাচ্ছ যে প্লাজমাটা কোথায় কোথায় হয়, খুবই উচ্চ তাপমাত্রা লাগে। এর কারণে নর্মালি গ্রহ, মানে নক্ষত্রের আশেপাশে দেখা যায় এই ফিউশন বিক্রিয়াগুলা এবং এই প্লাজমা দশাগুলা। সো প্লাজমা সম্বন্ধে আমরা আইডিয়া পেলাম একটা। প্লাজমা থেকে কিন্তু আমি বলবো প্লাজমাটা জাস্ট সংজ্ঞাটা ইম্পর্টেন্ট আর এই এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, বাট বেসিক লাইফে কিন্তু আমাদের তরল স্ফটিকটা ওটা বেশি ইম্পর্টেন্ট, ওটা কিন্তু আমরা বেসিক লাইফে ইউজ করি, বাট এটা কিন্তু আমরা বেসিক লাইফে খুবই কম মানুষ হয়তো ইউজ করছি, প্লাজমা কিন্তু খুবই কম মানুষ আমরা ইউজ করি নর্মালি। এরপর দেখো, আসলে আমরা তাহলে কিছু এমসিকিউ সলভ করে দেখি এই অধ্যায়। সো ফার্স্ট অফ অল হচ্ছে বায়ুমণ্ডলে গ্যাসীয় পদার্থের মোট পরিমাণ। সো এটা একটু মনে রাখবা যে বায়ুমণ্ডলে গ্যাসীয় পদার্থের মোট পরিমাণ কত, সেটা হচ্ছে 5 × 10⁻18। এটা কিন্তু মুখস্থ টাইপের এমসিকিউ, কারণ এগুলো তুমি আর টেকনিক দিয়ে মনে রাখতে পারবে না। সো দেখো, এগুলো একটু মুখস্থ রাখবা যে বায়ুমণ্ডলে মোট গ্যাসের পরিমাণ কত। কারণ এটা দেখো, এইটাই কিন্তু আমাদের রিসেন্ট ইয়ারে, শর্ট সিলেবাস থাকা সত্ত্বেও কিন্তু রিসেন্ট ইয়ারে আসছে। সো বুঝতে পারতেছো, রিসেন্ট ইয়ারে এরকম কোশ্চেন দেওয়াটা কিন্তু অস্বাভাবিক না। কারণ দেখো, তুমি কিন্তু গ্যাসের সূত্রসমূহ পড়ছো, বয়েল, চার্লস, অ্যাভোগাড্রো, এগুলো সূত্রসমূহ পড়ে আসছো, তাহলে ওই সূত্রের আন্ডারে কিন্তু দেয়াই যায়। সো দেখো, অপশনগুলো একটু দেখো, তাকায় দেখো, তোমার কিন্তু সেম অপশন দুইটা দিয়েছে, একটা কেজিতে আর একটা টনে। সো এই দিকে একটু খেয়াল থাকবে, যে ট্রিকি এমসিকিউ আসে কিন্তু এরকম, যে টন, কেজি এরকম দিয়ে দিতে পারে, তখন তোমার কিন্তু কনফিউজ হয়ে যাবে, মানটা জানা থাকবে। সো এর জন্য মনে রাখবা 5 × 10⁻18, সেটা কি, সেটা কিন্তু আমার কেজিতে, এটা একটু মনে রাখবা আমাদের। এরপর দেখো, যে বায়ুমণ্ডলের কোন অঞ্চলে ক্ষুব্ধ মণ্ডল বলা হয়। তোমাদের একটু আগে বলছিলাম যে ক্ষুব্ধ মণ্ডল বলা হয় কোন অঞ্চলকে, ক্ষুব্ধ মণ্ডল বলা হয় ট্রোপোস্ফিয়ারকে। কেন ক্ষুব্ধ মণ্ডল বলা হয়, কারণ, ক্ষুব্ধ মণ্ডল কেন বলা হয়, কারণ এখানে এখানে তোমার যে কোনো ধরনের ঝড়, তারপরে ঘূর্ণিঝড়,
এখানে যে কোনো ধরনের ঘর মানে ঝড়, ঘূর্ণিঝড়, সাইক্লোন, যে সবকিছু হয়ে থাকে, সব ধরনের ন্যাচারাল ক্যালামিটি, সব ন্যাচারাল ক্যালামিটি সংঘটিত হয়ে থাকে। সো অল টাইপস অফ ন্যাচারাল ক্যালামিটি এখানে হয়ে থাকে। সো যেহেতু এগুলো হয়, তাই আমরা কি বলতে পারি, তাই আমরা বলতে পারি এটাকে ক্ষুব্ধমণ্ডল বলা হয়। সো বোঝা গেছে এটা ক্ষুব্ধমণ্ডল কেন বলা হয়। আচ্ছা, সো আসো সামনে আগে একটু। তো বর্তমানে ট্রোপোস্ফিয়ার বায়ুতে বিভিন্ন স্থানে O3 গ্যাসের বার্ষিক গড় বৃদ্ধির হার। সো একটু আগে তোমাদেরকে বলছিলাম, দেখো O3 গ্যাস, তোমাদেরকে একটু আগে বলছিলাম যে O3 গ্যাসটা আমরা কোথায় পাই। আমরা যে O3 গ্যাসের কথা বললাম, এটাকে আমরা কোথায় পাই? এটাকে আমরা কিন্তু নর্মালি স্ট্রাটোস্ফিয়ারে পাই। আমরা কোথায় পাই এটাকে? আমরা এটাকে স্ট্রাটোস্ফিয়ার, এটাকে আমরা পাই নর্মালি স্ট্র্যাটোস্ফিয়ারে। ওকে, এটাকে আমরা নর্মালি স্ট্র্যাটোস্ফিয়ারে পাই O3 কে। বাট আমাদের যে গ্লোবাল ওয়ার্মিং এর কারণে আমাদের ট্রোপোস্ফিয়ার মানে যে বায়ুমণ্ডলটা আমাদের দৈনন্দিন জীবনের সাথে কানেক্টেড, সেখানেও কিন্তু ওজোন গ্যাসের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। আর এই বৃদ্ধির হারটা কত? বৃদ্ধির হারটা আমরা রাখবো এখানে, এটা হয় 0.4 থেকে 1% হারে বৃদ্ধি পাচ্ছে। তোমাদের মনে হতে পারে যে 1% বাড়ার তো খুবই কম, বাট আসলে এই 1%টা কিন্তু বিরাট বায়ুমণ্ডল সাপেক্ষে বা বিরাট পৃথিবী সাপেক্ষে যদি চিন্তা করো, অনেক বড় একটা ভলিউম বা অনেক বড় একটা ওয়েট ক্যারি করে। ওকে, সামনে আগে, বায়ুমণ্ডলের কোন স্তরে তাপমাত্রা সব থেকে বেশি, একটু আগে বলে আসছি। সব থেকে তাপমাত্রা বেশি কোনটা? সেটা হচ্ছে মেসোস্ফিয়ার তাপমাত্রা সব থেকে বেশি। যদি একটু মনে করাই দেই, তাহলে তোমাকে বলছিলাম যে এর তাপমাত্রা কত হয়। এর তাপমাত্রা না -90 ডিগ্রি সেলসিয়াস হয়। এবং এখানে আরেকটা জিনিস বলছিলাম, যে এখানে H2O, বা যেটাকে আমরা বলতে পারি যে আমাদের যে জলীয় বাষ্প, আমাদের যে জলীয় বাষ্প থাকে, এখানে যদি কোনো জলীয় বাষ্প চলে আসে, এখানে যদি কোনো জলীয় বাষ্প চলে আসে, সেটা বরফে রূপান্তর হয়ে যায়। তো সেটা কি হয় আমার? সেটা আমার বরফে রূপান্তর হয়ে যায়, বরফে অথবা কঠিনে রূপান্তর হয়ে যায়। সো এটা কিন্তু একটু মনে রাখবে যে কোন অঞ্চলে যদি জলীয় বাষ্প চলে যায় সেটা কঠিনে রূপান্তর হয়ে যায়, সেটা হচ্ছে আমার মেসোস্ফিয়ারে। সো এই স্টেজে যদি কোনো জলীয় বাষ্প চলে আসে, সেটা আমার কঠিনে রূপান্তরিত হয়। এটা একটু মনে রাখবা, ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, মাঝে মাঝে চলে আসে। সো সামনে আগে একটু, যে পৃথিবীর কেন্দ্রে তাপমাত্রা কত, মনে রাখবা কত ডিগ্রি সেন্টিগ্রেড বলছে, কি বলছে তোমাকে এখানে? তোমাকে বের করতে বলছে কত ডিগ্রি সেলসিয়াস। ওকে, সেন্টিগ্রেড মানে একদিক থেকে সেলসিয়াস চেয়েছে। তো কত ডিগ্রি সেলসিয়াস? এটা কিন্তু 6000 ডিগ্রি সেলসিয়াস, এটা মনে রাখবা। এটা কিন্তু 6000 ডিগ্রি সেলসিয়াস পৃথিবীর তাপমাত্রা। এটা কিন্তু একটু তোমাদের জন্য বলে দিই যে মাঝে মাঝে তোমাকে ডিগ্রি ফারেনহাইট অথবা কেলভিনও চাইতে পারে। সো কেলভিনে যদি চাই তাহলে কত হবে? 6273 কেলভিন। আর ফারেনহাইটটা একটু বের করে নেবা। সো এগুলো একটু মনে রাখবে যে কোন স্কেলে চাওয়া হয়েছে, এই জায়গাটা একটু খেয়াল রাখা লাগবে। ওকে, এরপর দেখো গুরুমণ্ডলের ঘনত্ব। গুরুমণ্ডলের ঘনত্ব কোনটা মনে রাখবা? গুরুমণ্ডলের ঘনত্ব হচ্ছে আমাদের 5 গ্রাম/সিসি। এগেন তোমাদেরকে বলেছি এটা কিন্তু যে গ্রাম/সিসি। সো গ্রাম/সেন্টিমিটার কিউব, এটা কি? গ্রাম/সেন্টিমিটার কিউব। এখন গ্রাম/সেন্টিমিটার কিউব, তোমাকে এটা অন্য এককও চাইতে পারে। 1 সেন্টিমিটার কিউব মানে কি বলতো? 1 সেন্টিমিটার কিউব, তোমাকে যদি আমি বলি যে 1 সেন্টিমিটার কিউব মানে হচ্ছে তোমার 1 ml। সো বাই ডিফল্ট তুমি গ্রাম/সেন্টিমিটার কিউবকে কিন্তু তুমি 1 গ্রাম/মিলিলিটারও বলতে পারো। তো তোমাকে কিন্তু অন্য যে কোনো এককেও চাইতে পারে, তোমাকে অন্য যে কোনো এককেও কিন্তু এটা চাইতে পারে। সো ওই ক্ষেত্রে একটু চোখ কান খোলা রেখে এমসিকিউটা অ্যান্সার করবা, যে 5 গ্রাম/সিসি বা গ্রাম/মিলিলিটার মানে কিন্তু অন্য কিছু হওয়া পসিবল। লিটারেও এটা কনভার্ট করতে পারবা, কিলোগ্রামে কনভার্ট করতে পারবা। তো বায়ুমণ্ডলের ওজোন স্তর থাকে কোথায়? স্যার, ওজোন স্তর কোথায় থাকে? ওজোন স্তর একটু আগে বলছিলাম যে ওজোন স্তর থাকে স্ট্র্যাটোস্ফিয়ারে। সো স্ট্র্যাটোস্ফিয়ার ইজ ফেমাস ফর হ্যাভিং O3 গ্যাস। আর O3 গ্যাস কি করে? ইউভি লাইটটাকে অ্যাবজর্ব করে নেয়। কিভাবে অ্যাবজর্ব করে নেয়? মূলত এই যে O3 গ্যাসটা, যখনই O3 গ্যাসটা আসে, আচ্ছা এখানে দেখা একটু, দেখো যখনই আমার O3 গ্যাসটা আসে, আমার যখনই O3 গ্যাসটা আসে মানে ইউভি লাইটটা আসে, O3 গ্যাস করে কি ইউভির এনার্জিটাকে ইউজ করে ফেলে। ইউভি এনার্জিটাকে ইউজ করে ও অক্সিজেন এবং এই জাইমান অক্সিজেন তৈরি করে। এই জাইমান অক্সিজেন কি করে? এই জাইমান অক্সিজেন পুনরায় আবার অক্সিজেনকে অ্যাটাক করে, O3 কে অ্যাটাক করে। তার ফলে আবার এখানে O2 উৎপন্ন হয় এখানে। মানে এরা নর্মালি আবার দুইটা অক্সিজেন উৎপন্ন করার টেন্ডেন্সি দেখায়। তো এই টাইপের যে বিক্রিয়া, এগুলো নর্মালি করার মাধ্যমে এই যে এনার্জিটাকে অ্যাবজর্ব করে নেয়। আর এই যে এনার্জিটাকে অ্যাবজর্ব করে নিল, এর ফলে কিন্তু আমরা ইউভি লাইট থেকে আমরা রক্ষা পাই। আচ্ছা, সাইক্লোন তৈরিতে সাগরের তাপমাত্রা কত হয়? খুবই খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, যে সাইক্লোন তৈরিতে সাগরের তাপমাত্রা কত হয়। এখানে মনে রাখবা, এটার অ্যান্সার হচ্ছে তোমার যে সাইক্লোনের তাপমাত্রা সেটা হচ্ছে তোমার হয়, হয় তোমার 27 ডিগ্রি সেলসিয়াস অথবা 80.4 ডিগ্রি ফারেনহাইট। এই দুইটা, হয় তোমার 27 ডিগ্রি সেলসিয়াস, না হলে 80.4 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা। তো এখানে দেখো কত আছে, এখানে কিন্তু ফারেনহাইটে দেওয়া আছে। তো এখানে যদি ফারেনহাইট আছে, একটা অপশন কিন্তু আছে 80 ডিগ্রি ফারেনহাইটের থেকে বেশি। সো অ্যান্সার হবে কিন্তু আমার এইটা। সামনে আগে দেখো, মেসোস্ফিয়ারের উচ্চতা।
মেসোস্ফিয়ার কয় নাম্বার? সেকেন্ডে। সো আমরা যদি বলতে পারি ফার্স্টে, সরি সেকেন্ড না, 4 নাম্বার ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, তারপর মেসোস্ফিয়ার, তারপর আয়নোস্ফিয়ার। সো দেখো এখানে আমরা বলা হয়েছে মেসোস্ফিয়ার উচ্চতা কত কিলোমিটার? মেসোস্ফিয়ার উচ্চতা হচ্ছে 50 থেকে 85 কিলোমিটার। ওকে, এটা একটু মনে রাখবা যে মেসোস্ফিয়ার উচ্চতা কত। এরপর দেখো ঘূর্ণিঝড় সৃষ্টির সময় পানির তাপমাত্রা কত হয়, একটু আগে বলে আসছি। আগেরটা ফারেনহাইটে ছিল, এখানেটা দেখে সেলসিয়াস, তো সেটা কত হবে? 27 ডিগ্রি সেলসিয়াস। যদি এটাকে আমরা কেলভিনে বলি, দেখো যদি আমরা কেলভিনে বলি তাহলে কি হবে? কেলভিনে বললে 273 + 27, তাহলে আমার অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে আমার 300 কেলভিন। সো এটাও মাঝে মাঝে মাথায় রাখবা, মাঝে মাঝে কিন্তু এটাও শরীরে আসতে পারে যে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, বা আমাদের সেটা বলা হয় যে 300 কেলভিন, সেখানেও কিন্তু হতে পারে এটা। আচ্ছা, সো আমাদের প্রথম টপিকটা আমরা আলোচনা করলাম, এখন আমরা আমাদের সেকেন্ড টাইপটা নিয়ে একটু আলোচনা করি। আমাদের সেকেন্ড টাইপটা যেটা আজকে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে সন্ধি তাপমাত্রা, সন্ধি চাপ, জুল থমসন প্রভাব এবং গ্যাস শীতলীকরণ। তো কথা হচ্ছে যে এই যে জিনিসগুলো, প্রথম যে জিনিসটা, প্রথম তিনটা জিনিস, সন্ধি তাপমাত্রা, সন্ধি চাপ, আয়তন, এগুলো আমরা মূলত ব্যবহার করি জুল থমসন প্রভাবে। আর এই জুল থমসন প্রভাবটার ব্যবহার হয় কোথায়? জুল থমসন প্রভাবটা ব্যবহার হয় মূলত গ্যাস শীতলীকরণ করার ক্ষেত্রে। এখন গ্যাস শীতলীকরণ করলে লাভ কি? গ্যাসটাকে যখন তুমি লিকুইড করবা, তুমি যে দেখো এই যে এলপিজি, এলপিজি মানে কি? লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। গ্যাসকে লিকুইড করার মাধ্যমে আমরা দৈনন্দিন জীবনে ইউজ করতে পারি। আর কম্প্রেস করাটা হচ্ছে আরেক জিনিস, কম্প্রেস করাটা হচ্ছে আরেক জিনিস। তো আসো এটা নিয়ে একটু আলোচনা করা যাক। আর দেখো এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, তোমার কিন্তু সাস্টে কিন্তু 19-20 কোশ্চেন আসছে। এখন যেহেতু সাস্ট আমাদের জিএসটির মধ্যে, তাহলে কিন্তু জিএসটিতেও এই টাইপের কোশ্চেন গুলো আসতে পারে। সো এই দিকে থেকে চোখ কান খোলা রাখা লাগবে। আর এটা কিন্তু 3 স্টার টপিক একটা, সো অবশ্যই এর গুরুত্বটা তোমরা বুঝতে পারতেছো। সো দেখো ফার্স্টে আমরা একটু আলোচনা করি যে গ্যাস তরলীকরণ বলতে আসলে কি বোঝায়। সো গ্যাস তরলীকরণ করা মানে কি, নর্মালি বলে রাখবা যে আমাদের যে এলপিজি, এখানে আমরা মূলত গ্যাস তরলীকরণটা ইউজ করি, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। এখন তোমরা মনে করতে পারো যে গ্যাস লিকুইফাইড করা মানে কি? তরল করা। এখন তরল হয় কখন? তোমরা একটু চিন্তা করো যে গ্যাস তরল হয় কখন। তোমাদেরকে যদি আমি একটু এটা নর্মালি বোঝানোর ট্রাই করি, যে দেখো একটা ইয়ে বোঝাই, যে দেখো আমাদের নর্মালি আমরা যদি একটা বলি যে তুমি চিন্তা করো যে তরল, ওকে, তরলের ক্ষেত্রে তোমরা জানো দুইটা ক্যারেক্টারিস্টিক, তরলের দুইটা ক্যারেক্টারিস্টিক, সেটা কি? তরলের বেসিক দুইটা ক্যারেক্টারিস্টিক যদি আমি বলি যে এটার ক্ষেত্রে কি হয়, যে আন্তঃআণবিক আকর্ষণ। আমি যদি বলি যে এর ক্ষেত্রে কি হয়, এর ক্ষেত্রে যে আন্তঃআণবিক আন্তঃআণবিক আকর্ষণ থাকে, এক্ষেত্রে একটা আন্তঃআণবিক আকর্ষণ বল থাকে। ওকে, আন্তঃআণবিক আকর্ষণ বল থাকে। আরেকটা যদি বলি যে যে আন্তঃআণবিক যে দূরত্ব, এর ক্ষেত্রে আরেকটা যদি বলি আমি যে আন্তঃআণবিক, ওকে, আর একটা যদি আমি বলি যে আন্তঃআণবিক দূরত্ব, এই আন্তঃআণবিক দূরত্বটা একটু কম। ওকে, এদের মধ্যে আন্তঃআণবিক দূরত্ব কম আর আন্তঃআণবিক বলের একটা প্রেজেন্স থাকে। এখন কথা হচ্ছে তুমি এই জিনিসটা করো, তুমি দেখো তরলীকৃত করবা, তুমি কাকে তরলীকৃত করবা একটু বলো তো আমাদের, একটু তোমাকে মনে করাই দিই। তুমি গ্যাসকে তরলীকৃত করবা, তোমার আই গেস মনে আছে যে তুমি গ্যাসকে, তুমি একটা নর্মাল গ্যাস, সেই গ্যাসটাকে তুমি কি করবা, সেই গ্যাসটাকে তুমি তরলে কনভার্ট করবা। তো তুমি চিন্তা করো গ্যাসের ক্ষেত্রে কি হয়, গ্যাসের ক্ষেত্রে তোমার গ্যাসের যে অনুপরমাণুগুলো সেগুলো কি থাকে, অনেক ঘোরাফেরা করে না। তুমি চিন্তা করো তোমাকে যদি আমি একটা পাত্র দেই, মনে করো এই যে তুমি মনে করো এই একটা পাত্র, ওকে, এই একটা পাত্র, এই পাত্রে গ্যাস আছে, এই পাত্রের গ্যাসটাকে তুমি মনে করো তরলে কনভার্ট করবে। ওকে, তুমি এই পাত্রের গ্যাসটাকে তুমি তরলে কনভার্ট করবা। সো ফার্স্টে দেখো তোমার এই পাত্রে মনে করো গ্যাস আছে, সো মনে করো এই যে এই হচ্ছে আমার গ্যাসের পার্টিকেলস গুলো। ওকে, এই মনে করো আমাদের গ্যাসের পার্টিকেলস। সো এই গ্যাসের পার্টিকেলস গুলো কি অনেক দূরে দূরে আছে না? প্রথম পাত্রে গ্যাসের পার্টিকেলস গুলো অনেক দূরে দূরে আছে। এখন তুমি এটাকে তরলীকৃত করবা, তরলীকৃত করার জন্য কি তোমার গ্যাসের পার্টিকেলস গুলো কাছাকাছি আনতে হবে অবশ্যই। সো গ্যাসের পার্টিকেলস গুলো যখন কাছাকাছি আসলো, মনে করো এই যে তোমার গ্যাসের পার্টিকেলস গুলোকে তুমি কাছাকাছি নিয়ে আসলা, কাছাকাছি নিয়ে আসলে কি হলো, গ্যাসটা তোমার তরলীকৃত হয়ে গেল না? সো এই যে কাছাকাছি আনার জন্য তুমি কি করতে হবে, দেখো তুমি কাছাকাছি আনার জন্য মানে কি, তুমি গ্যাস অন্যকে কাছাকাছি আনবা, মানে তুমি এখানে মানে চেঞ্জটা কি করতেছো বলো তো? তোমার এখানে মেইন যে মানে ভিজিবল যে চেঞ্জটা হচ্ছে সেটা কি, দেখো ভিজিবল যে চেঞ্জটা হচ্ছে সেটা কিন্তু আয়তন কমতেছে। সো তুমি একটা আইডিয়া পাচ্ছ যে তোমার আয়তন এখানে কমতেছে, তো তোমার এখানে আয়তন কমছে। সো আয়তন কমাতে হবে, তোমার একটা জিনিস ভিজুয়ালি বুঝতে পারতেছো যে তুমি গ্যাসকে তরলীকৃত করবা মানে কি, তুমি এর আন্তঃআণবিক আকর্ষণ বলটাকে বাড়াবা, প্লাস তুমি এর আন্তঃআণবিক দূরত্বটাকে কমাবা। আন্তঃআণবিক দূরত্ব কমালে কি অবশ্যই এর ভলিউমটা কমে আসবে। সো এর যে ভলিউম কমাবে, এখন ভলিউম কমানোর উপায় কি? এখন আসো আমরা এখন আলোচনা করি যে ভলিউম কমাবো। আচ্ছা তাহলে ভলিউম কিভাবে কমানো যায়, আচ্ছা এটা নিয়ে আমরা এখন একটু আলোচনা করি চলো। সো এখন আমাদের মেজর টার্গেট হচ্ছে আমরা ভলিউম কমাবো। তুমি একটু আগে মানে তুমি যদি বলি যে আগের ক্লাসগুলোতে বা ফুল শর্ট সিলেবাসের মধ্যে তুমি দুইটা সূত্র নিয়ে আলোচনা করেছো। তো তোমাকে যদি আমি দুইটা সূত্র বলি, তুমি ফার্স্ট অফ অল বয়েলের সূত্র, তুমি বয়েলের সূত্র নিয়ে অবশ্যই আলোচনা করেছো। সো বয়েলের সূত্র আমাদেরকে কি শেখায়?
বয়েলের সূত্র সে আমাদের কি শিখায়, সে আমাদেরকে যে আইডিয়াটা দেয়, সে বলছে যে স্থির চাপে কোনো নির্দিষ্ট মানে সরি স্থির তাপমাত্রায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন, স্থির তাপমাত্রা এবং নির্দিষ্ট ভরের গ্যাস, স্থির তাপমাত্রায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন এর উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। সে আমাদেরকে এই আইডিয়াটা দিছিল। এর থেকে আমরা কি বলতে পারি, এর থেকে আমরা বলছিলাম পি ইজ ইকুয়াল টু, এখানে আমরা সমানুপাতিক ধ্রুবক আনছিলাম কেপি, আর এখান থেকে আমরা বলছিলাম পিভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। সো এত কিছু যদি না বলি, আমরা একটা জিনিস জানি যে আমাদের কি ভি প্রপোর্শনাল 1/p। আমরা বয়েলের সূত্র থেকে একটা জিনিস জানি, সেটা হচ্ছে কি ভি সমানুপাতিক 1/p। মানে তোমাকে আমি যদি এক লাইনে বোঝাতে চাই জিনিসটা, তোমাকে যদি আমি এক লাইনে বোঝাতে চাই, যে তুমি বলতে পারো যে চাপ বাড়ালে, তুমি এক লাইনে বুঝতে পারো যে আমার এটার সাথে যে রিলিভেন্ট সেটা কি, চাপ বাড়লে আমার আয়তন কমে। সো আমার একদম বেসিক আমি একটা আইডিয়া বলতে পারি যে আমি যদি চাপ বাড়াই তাহলে কি হবে, আমার আয়তন কমবে। এটা হচ্ছে আমাদের একদম বেসিক আইডিয়া, যেটা আমরা বয়েলের সূত্র থেকে পাই। সো বয়েলের সূত্রটা আমরা বুঝতে পারলাম। সো বয়েলের সূত্রের পাশাপাশি তুমি আরেকটা সূত্র শিখছো, মনে করো তোমার বয়েলের সূত্রটাকে আমি আপাতত এখান থেকে অফ করে দিই। সো আরেকটা সূত্র শিখাই তোমাকে। তুমি আরেকটা সূত্র শিখো, সেটা হচ্ছে আমাদের যে চার্লস চার্লসের সূত্র। তো চার্লসের সূত্রটা কি, সমচাপীয় সূত্র, এটা শিখছো। তুমি আরেকটা শিখছো যে গে লুসাকের সূত্র শিখছো। তো ওখানে তুমি কি শিখছো, তুমি, তোমাকে যদি আমি বলি গে লুসাকের সূত্র, ওকে, তো তোমাকে যদি আমি বলি যে লুসাকের সূত্র, আচ্ছা লুসাকের সূত্রটা আমাদের এখানে অতটা অ্যাপ্লিকেবল হবে না। এর থেকে তুমি আমি চার্লসের সূত্র নিয়ে একটা আলোচনা করি। এর থেকে ভালো হবে যদি চার্লসের সূত্রটা নিয়ে আলোচনা করো, তাহলে আরো ভালো ভিজুয়ালি বুঝতে পারবা। সো আসলে চার্লসের সূত্রটাকে নিয়ে বলি। সো চার্লসের সূত্রটা কি, সমচাপীয় সূত্র। চার্লস কি দিছিল মনে আছে তোমাদের, চার্লসের সূত্রটা ছিল আমাদের সমচাপীয়। সো সমচাপীয়, সো চাপকে সে ফিক্স রাখছে। তো একটু আগে তো চাপ নিয়ে একটা দেখছোই, একটু আগে চাপ নিয়ে তো একটা দেখছোই যে চাপ বাড়ালে আয়তন বাড়ে। সো ওখানে তো এটা ফিল করছিস। তো চার্লস কি বলছে, চাপ চাপ যদি ঠিক থাকে তাহলে কি ভি সমানুপাতিক টি। সো ভি সমানুপাতিক টি মানে তাপমাত্রা বাড়াবা আয়তন বাড়বে, তাপমাত্রা কমাবা আয়তন কমবে। এখন আমাদের এই স্টেজে কি লাগবে দেখো তো, তুমি বলো, তোমার এই স্টেজে লাগতে আছে কি, তোমার এই স্টেজে যেটা লাগতে আছে সেটা হচ্ছে আয়তন কমানো। সো আয়তন কমানোর একটা উপায় কি, সো এখান থেকে আমরা বলতেছি যে এখান থেকে আমরা আরেকটা সিদ্ধান্ত পাই, সেটা হচ্ছে কি আমাদের, আমাদের যদি আমরা তাপমাত্রা কমাই, তাপমাত্রা কমালে, তাপমাত্রা কমালে কি হয়, তাপমাত্রা কমালে আমাদের আয়তন কমে। সো সেকেন্ড একটা এই পাই যে তাপমাত্রা কমালে আমাদের আয়তন কমে। সো এই যে দুইটা সিদ্ধান্ত পেলাম আমরা, তোমরা দুইটা সিদ্ধান্ত পেলা যে আমরা বয়লের সূত্র থেকে কি দেখতে পাই, বয়লের সূত্র থেকে আমরা দেখতে পাই যে তুমি যদি চাপ বাড়াও তাহলে কি হবে, তার আয়তন কমে আসবে। আরেকটা তুমি চার্লসের সূত্র দেখে দেখলা, তুমি যদি তাপমাত্রা কমাও তাহলে কিন্তু তোমার কি হবে, তাহলে তোমার আয়তন কমবে। সো অ্যাজ আ সিদ্ধান্ত, এই দুইটা থেকে আমি যদি একটা সিদ্ধান্ত টানি, সো আমি এই দুইটা থেকে আমি একটা সিদ্ধান্তে কি আসতে পারি তুমি বলো। তুমি এখান থেকে বলতে পারো যে তুমি যদি একটা সিদ্ধান্তে আসতে চাও যে তোমার, তুমি গ্যাসকে তরলীকৃত করবা, গ্যাসকে তরলীকৃত করবা মানে তুমি আন্তঃআণবিক বল বাড়াবা আর আন্তঃআণবিক দূরত্ব কমাবা, মানে তুমি ভলিউমটা কমিয়ে আনবা। তোমার ভলিউম কমানোর জন্য তোমার কি করতে হবে, অবশ্যই তোমার এখান থেকে তুমি যে একটা আইডিয়া পাচ্ছ, সেটা হচ্ছে তোমার, তোমার কি করতে হবে, চাপ বাড়াতে হবে। মানে চাপ বাড়াতে হবে বলে আমি আরেকটা বলতে পারি, সেটা হচ্ছে কি তুমি করবা কি, তুমি উচ্চ চাপে, উচ্চ চাপে এবং নিম্ন তাপমাত্রায় নিয়ে আসবে। ওকে, তুমি উচ্চ চাপে এবং নিম্ন তাপমাত্রায় নিয়ে আসবা। তুমি যখনই উচ্চ চাপে এবং নিম্ন তাপমাত্রায় আনবা তখনই তুমি গ্যাসকে তরলীকৃত করতে পারবা। বুঝতে পারছি আমি এটা, যে তুমি যখন উচ্চ চাপে নিম্ন তাপমাত্রায় নিয়ে আসবা তখনই তুমি গ্যাসকে তরলীকৃত করতে পারবা। এখন এখানে আরো কিছু কথা আছে, সো এখানে আরো কিছু কথা আছে, সেগুলো একটু আমরা বলি আসো। এখানে আরো কি কি কথা হতে পারে। সো মনে রাখবা, তুমি একটা গ্যাসকে র্যান্ডমলি ধরেই কখনো, তুমি একটা গ্যাসকে র্যান্ডমলি ধরেই কখনো চাপ দিলে, মানে চিন্তা করো, তোমার দুইটাকে একসাথে কাজ করতে হবে, তোমার চাপ আর তাপমাত্রা দুইজনকে সিম্ফনিতে কাজ করতে হবে। একজনকে ছাড়া কিন্তু আরেকজন কাজ করবে না। এটা অনেক বড় একটাই, যে তোমার যে এই যে চাপটা, তোমার চাপ আর তোমার যে তাপমাত্রা দুইজন কিন্তু একসাথে সিম্ফনিতে কাজ করবে। ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে কিন্তু এরা কখনো কাজ করবে না। মনে করো তুমি র্যান্ডম একটা, তুমি মনে করো একটা র্যান্ডম গ্যাস নিলা, তোমাকে আমি একটা আইকা বোঝাই এই জিনিসটা। মনে করো এই হচ্ছে একটা পাত্র, ওকে, মনে করো এই হচ্ছে একটা পাত্র, তুমি র্যান্ডম পাত্রে তোমার গ্যাস আছে, ওকে, র্যান্ডম পাত্রে তোমার গ্যাস আছে, মনে করো তোমার এই হচ্ছে তোমার গ্যাস অণুগুলা, ওকে, এই হচ্ছে তোমার র্যান্ডম পাত্রের গ্যাস অণুগুলা, যেগুলাকে তুমি তরলীকৃত করবা। এখন তুমি এগুলাকে যদি তরলীকৃত করবা, তোমার এগুলাকে তরলীকৃত করার জন্য তুমি করবা কি, তুমি মনে করো বয়েলের সূত্রটা অ্যাপ্লাই করে যে আমি এটাকে চাপ দেবো। তো তোমার কথা হচ্ছে তুমি করবা কি, তোমার কথা হচ্ছে তুমি এটাকে চাপ দিয়া কমাবা। তো তোমার কথা হচ্ছে যে আমি ফার্স্টে দেখো তুমি এটাকে চাপ প্রয়োগ করবা। সো তুমি এটাকে চাপ প্রয়োগ করলা,
বাট এখানে একটা জিনিস মনে রাখতে হবে, জাস্ট র্যান্ডম চাপ প্রয়োগ করলে তুমি যদি জাস্ট র্যান্ডম চাপ প্রয়োগ করো, তোমার এটা কিন্তু তরলীকৃত হবে না। আচ্ছা, তো এখানে দেখো আমি একটু লিখে দিই, যে চাপ প্রয়োগ যদি আমার র্যান্ডম হয়, তাহলে চাপ প্রয়োগ যদি র্যান্ডম হয়, তাহলে তরল হবে না। সো এটা বোঝা গেছে, তাপ তরল কিন্তু হবে না। মনে রাখবা, তোমার এইটাকে লিকুইড করার জন্য তোমার একটা সার্টেন তাপমাত্রার নিচে যাওয়া লাগবে। তোমার একটা গ্যাস তরল তখনই হবে। সো সব থেকে ইম্পর্টেন্ট লাইনটা খেয়াল করো, সব থেকে ইম্পর্টেন্ট লাইন, সেটা হচ্ছে তোমার একটা গ্যাস তরল কখন হবে। তোমার একটা গ্যাস, সো দেখো লিখে দিই, যে একটি গ্যাস, যে কোনো র্যান্ডম গ্যাস নাও তুমি, তুমি হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, হিলিয়াম যে কোনো নাও, একটি গ্যাস তরল তখনই হবে। সো দেখো, একটি গ্যাস আমার তরল তখনই হবে। ওকে, একটি গ্যাস তরল তখনই হবে যখন যখন একে সন্ধি তাপমাত্রা, সো খেয়াল করো, সন্ধি তাপমাত্রার, যখন তুমি একে সন্ধি তাপমাত্রার নিচে নিয়ে, সন্ধি তাপমাত্রার নিচে নিয়ে চাপ প্রয়োগ করবা। সো বোঝা গেছে, তুমি র্যান্ডম যদি কাউকে চাপ প্রয়োগ করো, মানে কোনো গ্যাসকে চাপ প্রয়োগ করো, তাহলে কিন্তু তোমার সেটা তরলে রূপান্তর হবে না। তরলে রূপান্তর করার জন্য তোমার কি করতে হবে, তোমাকে ওর তাপমাত্রাটাকে একটা মানে একটা নির্দিষ্ট তাপমাত্রার নিচে যাওয়া লাগবে। এই নির্দিষ্ট তাপমাত্রাকে আমরা কি বলি, সন্ধি তাপমাত্রা। সো সন্ধি তাপমাত্রা, এটাকে বলা হয় ক্রিটিক্যাল টেম্পারেচার। সো দেখো তোমাকে আমি বুঝাচ্ছি, তোমাকে একটা টিসি, এই টিসির নিচে নিয়ে যাওয়া লাগবে। তোমার র্যান্ডম একটা টেম্পারেচারে নিলেই হবে না, ক্রিটিক্যাল টেম্পারেচার বা সন্ধি তাপমাত্রার নিচে যখন তুমি নিবা, তখন তুমি একে চাপ প্রয়োগ করবা, তখন তোমার গ্যাসটা তরলীকৃত হবে। বোঝা গেছে? আনলেস তুমি যতই একটা গ্যাসকে চাপ দাও না কেন, সেটা কখনোই তোমার তরল হবে না। এতটুকু আইডিয়া পাওয়া গেছে? তো এই হচ্ছে আমাদের গ্যাস তরলীকরণের নর্মাল কথা। তো এরপরে জুল থমসন প্রভাবটা আমরা একটু পরে পড়বো, জুল থমসন ইফেক্টটা কিভাবে কাজ করে। বাট এতটুকু আইডিয়া পেয়েছো তুমি, আই গেস, এখান থেকে, যে তুমি জাস্ট বয়েলের সূত্র বা চার্লসের সূত্রকে আলাদাভাবে অ্যাপ্লাই করলেই হবে না। কারণ যখন তোমার একটা ফিজিক্যালি, তুমি যখন এই কাজটা করবা, দেখো তুমি যখন গ্যাসটাকে ফিজিক্যালি তরলীকৃত করবা, তুমি যতই বয়েলের সূত্র, চার্লসের সূত্র পড়ে আসো না কেন, প্র্যাকটিক্যাল ফিল্ড আলাদা। কারণ প্র্যাকটিক্যাল ফিল্ডে তো এরকম না যে তোমার এই যে বয়েলের সূত্র তাপমাত্রা স্থির থাকবে, তাপমাত্রাও ডাইভার্ট হবে। আবার চার্লসের সূত্রে যে চাপ সমান থাকবে, অবশ্যই তোমার সবকিছু তো ফেভারে থাকবে না। তখন তোমার কিন্তু প্র্যাকটিক্যাল ফিল্ডে কি হয়, প্র্যাকটিক্যাল ফিল্ডে তুমি একটা গ্যাসকে ধরে যতই চাপ দাও না কেন, সে তরলে রূপান্তর ততক্ষণ হবে না যতক্ষণ পর্যন্ত তুমি ওকে একটা নির্দিষ্ট তাপমাত্রার নিচে না দিয়ে দাও। ওকে, নির্দিষ্ট তাপমাত্রার নিচে যখন নিয়ে যাবে, তখন তুমি ওকে চাপ দেবে, দেখবা ও গ্যাসের রূপান্তর, মানে গ্যাস থেকে তরলে রূপান্তর হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা একটু ব্যাকে ফেরত আসি। এখন আমরা আমাদের গ্যাস তরলীকরণ নর্মালি এগুলো জেনে নেই। এই যে একটু পর, একটু আগে তোমাকে যে জিনিসটা আমি বুঝে আসলাম, যে প্রাকৃতিক গ্যাস, দেখো প্রাকৃতিক গ্যাস, এই যে পেট্রোলিয়াম, এলপিজি যেটা আমি লিখলাম, এটা কি লিকুইড পেট্রোলিয়াম গ্যাস। তো প্রাকৃতিক গ্যাস CH4 মিথেন, এটাকে তরলীকৃত করার মাধ্যমে যে গ্যাসে রূপান্তর করা হয় সেটা কি, দেখো এই যে প্রসেসটা, এখানে মূলত কার কথা বলছে, এখানে মূলত আমাদের এলপিজির কথা বলছে, পেট্রোলিয়াম গ্যাসের কথা বলছে। এটার মূলত দুইটা শর্ত আছে। দেখো এখানে শর্ত আছে কয়টা, দুইটা শর্ত আছে গ্যাস তরলীকরণ করার জন্য। ফার্স্টের শর্তটা কি দেখো, ফার্স্ট শর্তটা হচ্ছে তাপমাত্রা হ্রাস করতে হবে। এই যে তোমাকে একটু আগে যেটা বলছি, যে তাপমাত্রা হ্রাস করতে হবে। তো তাপমাত্রা হ্রাস করতে হবে, তো বুঝলাম কতটুকু হ্রাস করতে হবে, সংকট তাপমাত্রা বা ক্রান্তি তাপমাত্রার নিচে। তো বোঝা গেছে যে সংকট তাপমাত্রা বা ক্রান্তি তাপমাত্রা বা সন্ধি তাপমাত্রা, তিনোটা নাম একই জিনিস, সংকট তাপমাত্রা, ক্রান্তি তাপমাত্রা বা সন্ধি তাপমাত্রা। এটাকে আমরা বলি কি, এটাকে আমরা বলি টিসি, বা যেটাকে আমরা বলি ক্রিটিক্যাল টেম্পারেচার। ওকে, এটাকে আমরা বলি কি, ক্রিটিক্যাল টেম্পারেচার। সো ক্রিটিক্যাল টেম্পারেচারের নিচে নিয়ে যাবে, যতক্ষণ পর্যন্ত তুমি ক্রিটিক্যাল টেম্পারেচারের নিচে নেবা না, ততক্ষণ পর্যন্ত তুমি কিন্তু গ্যাসকে তরল করতে পারবা না। সো ক্রিটিক্যাল টেম্পারেচারের নিচে আনবা, এটা গেল আমার ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ, লেট আস সি দা সেকেন্ড স্টেপ। সেকেন্ড স্টেপটা কি, সেকেন্ড স্টেপ হচ্ছে তুমি যখনই তাপমাত্রার নিচে নিবা, তখন তোমাকে উপযুক্ত চাপ দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে, দেখো উপযুক্ত চাপ মানে কি, তোমার একটা সার্টেন প্রেসার দেওয়া লাগবে। তোমার এটার মানে হচ্ছে তোমার একটা সার্টেন প্রেসার দেওয়া লাগবে। এখন কথা হচ্ছে, এই যে সার্টেন প্রেসার, এটা কি, মনে রাখবা, এটাকে বলা হয় আমাদের আহ এটাকে বলা হয় আমাদের পিসি, এটাকে বলা হয় সংকট চাপ। ওকে, সংকট চাপ বলে একটা কথা আছে, মানে ক্রিটিক্যাল প্রেসার। তোমাকে যদি আমি এক কথায় বলি, সার্টেন প্রেসার না বলে তোমাকে আমি এক কথা বলতে পারি, যেটা বলা হয় ক্রিটিক্যাল প্রেসার বলা হয়। সো দেখো এটা হচ্ছে কি আমাদের ক্রিটিক্যাল প্রেসার। সো ক্রিটিক্যাল তাপমাত্রার নিচে
তুমি একটা বস্তুকে মানে একটা গ্যাসকে ক্রিটিক্যাল তাপমাত্রার নিচে নিয়ে যখন ক্রিটিক্যাল প্রেসার দিবা, তখনই কি হবে? তখনই শুধুমাত্র ও লিকুইফাই হবে। আই গেস এই দুইটা জিনিস আমরা একটু আগে আলোচনা করে আসছি, তো তুমি এটা বুঝতে পারতেছো। এখন দেখো, তোমার এই যে এই সন্ধি তাপমাত্রাটা কি, সন্ধি তাপটা কি, মানে ক্রিটিক্যাল টেম্পারেচার, ক্রিটিক্যাল প্রেসার, এই দুইটা কি। সো এই দুইটা আমি তোমাকে একটু বলে রাখি, তোমরা যারা বইটা পড়ছো তারা তোমরা জানো যে ক্রিটিক্যাল টেম্পারেচার আমরা এভাবে লিখতে পারি যে টিসি ইজ ইকুয়াল টু 8a/27b। আর এটার যে সূত্র, এটার সূত্রটাও তোমরা জানো যে ক্রিটিক্যাল প্রেসার, তোমরা জানো যে ক্রিটিক্যাল প্রেসার এটার সূত্রটা কি, এটার সূত্রটা হচ্ছে 8a/27b²। ওকে, এখন এই সূত্রতে এ বি এগুলা কি আসলে, এই সূত্রতে আমার এ বি এই দুইটা জিনিস আসলে কি, এই দুইটা জিনিস নিয়ে আমাদের আলোচনা করা যাবে। তোমরা আদর্শ গ্যাস বাস্তব গ্যাস সূত্র পড়ে আসছো, তোমরা আদর্শ গ্যাস বাস্তব গ্যাস সূত্র যদি পড়ে আসো, তাহলে আমি আই গেস তোমরা এই সূত্রটা জানো যে পি প্লাস n²a/v² ইন্টু ইন্টু কি হয়, ইন্টু হয় আমার ভি মাইনাস এন বি, ভি মাইনাস এন বি ইজ ইকুয়াল টু কি বলা যায়, ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি যে এন আর টি। এই সূত্রটা তোমরা পরিচিত, সো এই সূত্র থেকে তোমরা জানো এ আর বি কি, সো বোঝা গেছে এ আর বির মানটা আই গেস আমরা তাইলে এখন ক্লিয়ার। এখানে আরেকটা নোটেবল পয়েন্ট যেটা তোমাদেরকে আমি একটু বলে রাখি, সেটা মনে রাখবা। এর মান, এর মান যত বেশি, মনে রাখবা, এর মান যত বেশি তরল করা তত ইজি। ওকে, এর মান যত বেশি তরল করা তত ইজি। যার এর মান যত বেশি হবে, তার ক্রিটিক্যাল টেম্পারেচার তত বেশি, তার ক্রিটিক্যাল প্রেসার তত বেশি, তাকে তরলীকৃত করাটা ততটাই ইজি। বোঝা গেছে এই জিনিসটা? যে একটা জিনিসে দেখো, এই যে টিসির একটা সমীকরণ, পিসির একটা সমীকরণ, দুইটারই দুইটা সমীকরণ দিলাম, আর দুইটার ক্ষেত্রে কি আছে, এ আছে। জাস্ট এতটুকু মনে রাখবা, যার এর মান যত বেশি তার তাকে তরলীকৃত করাটা ততটা ইজি। সো বোঝা গেছে এটা। আসলে একটু এদের সংজ্ঞাটা দেখে নি যে সন্ধি তাপমাত্রাটা কি, একটু আগে যদিও আলোচনা করছে, তুমি যদি জানো, তুমি প্র্যাকটিক্যালি বুঝে গেছো জিনিসটা কি। যে তাপমাত্রার উপরে গ্যাসটি থাকলে তুমি যতই চাপ প্রয়োগ করো না কেন, একে তরলে রূপান্তর করা যায় না। এই যে একটু আগে আমি যে কথাটা বলছি, ওই কথাটাই জাস্ট একটু টাইপে করে লেখা আছে যে যে তাপমাত্রার উপরে, সো খেয়াল করো, যে তাপমাত্রার উপরে গ্যাসটি থাকলে তুমি যতই চাপ প্রয়োগ করো না কেন, এটা তরলে রূপান্তর হয় না। যে তাপমাত্রার উপরে রাখলে একে কখনোই তরলে রূপান্তর করা পসিবল না, সেটা হচ্ছে আমাদের ক্রান্তি তাপমাত্রা বা ক্রিটিক্যাল টেম্পারেচার। আর ক্রান্তি চাপ যেটা বা ক্রিটিক্যাল প্রেসারটা কি, ক্রিটিক্যাল প্রেসারটা হচ্ছে তুমি সন্ধি তাপমাত্রার নিচে রাখবে গ্যাসকে। ওকে, তুমি সন্ধি তাপমাত্রার নিচে রাখবা, বাট সন্ধি তাপমাত্রার নিচে রাখাও তোমাকে একটা মিনিমাম প্রেসার দেয়া লাগবে। সর্বনিম্ন যে প্রেসারটা তোমার দেয়াই লাগবে, দেখো, সর্বনিম্ন যে পরিমাণ চাপ তোমার দেয়াই লাগবে, সেটাকে বলা হয় কি, সেটাকে বলা হয় আমাদের ক্রিটিক্যাল প্রেসার। সো বোঝা গেছে। আরেকটা জিনিস মনে রাখবা, আরেকটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে সন্ধি আয়তন। সন্ধি আয়তন, সন্ধি আয়তনটা কি, এটা মনে রাখবা। এই দুইটার কম্বিনেশনে হয় একটা সন্ধি আয়তন, মানে সন্ধি তাপমাত্রায় এবং সন্ধি চাপে 1 মোল গ্যাসের আয়তনকে বলা হয় সন্ধি আয়তন। বোঝা গেছে না যে সন্ধি আয়তনটা কি, সন্ধি তাপমাত্রা এবং সন্ধি চাপে 1 মোল পরিমাণ গ্যাসের যে আয়তন, তাকে বলা হয় সন্ধি আয়তন। ওকে, এটা একটু মনে রাখবা জাস্ট। এরপর দেখো জুল থমসন প্রভাব। So, জুল থমসন প্রভাবটা সায়েন্টিস্ট কি বলছে দেখো। জুল থমসন প্রভাবটা আর কিছুই না, সায়েন্টিস্ট জুল আর থমসন তারা একটা পরীক্ষা করছে। তারা পরীক্ষাটা কিছুটা এরকম করছে, তারা বলছে কি যে চিন্তা করো তুমি এরকম, আচ্ছা আরেকটা স্লাইড নিয়ে দেখে। তো তাদের জুল থমসন প্রভাবটা কিছু এরকম ছিল, মনে করো তুমি এই একটা কম্পার্টমেন্ট নিলা। ওকে, তুমি এই একটা কম্পার্টমেন্ট নিলা, আর তোমার এটার পাশে দেখো, এটার পাশে তোমার আরেকটা কম্পার্টমেন্ট আছে। তুমি মনে করো এর পাশে, আচ্ছা এটাকে এভাবে না আঁকা আমি একটু অন্যভাবে আঁকি, দেখো। সো এটাকে আমি একটু ব্যারিয়ার দিয়ে আঁকা ট্রাই করি। দেখো, তোমার মনে করো এই একটা রড, এই একটা আরেকটা বক্স। সো বক্সটা ডিরেক্ট আঁকা যাচ্ছে না, কারণ কি, একটা ছিদ্র লাগবে এখানে। সো দেখো, আচ্ছা এভাবে না করে ওইটাই করি তাহলে, আসো ওইটাই করে দেখাই তোমাকে। যে একটা বক্স, মনে করো তোমার এই মনে করো একটা বক্স। এখন এখানে আমি যদি বলি যে আর একটা বক্স নেই, মনে করো দুইটা বক্স নেই, মনে করো এটার পাশে, আচ্ছা এটার পাশে মনে করো আরেকটা বক্স নিই আমরা। সো এই হচ্ছে মনে করো আরেকটা বক্স, দুইটা বক্স। তুমি জাস্ট চিন্তা করো, এই যে দুইটা বক্সকে তুমি এখানে লাগায় রাখছো। ওকে, দুইটা বক্সকে লাগায় রাখছো, আর এদের মাঝখানে একটা সরু ছিদ্র আছে। জাস্ট চিন্তা করো, এদের মাঝখানে একটা সরু ছিদ্র আছে, বা এদের মাঝখানে একটা সরু ওপেনিং আছে। এই ওপেনিংটাকে আমি জাস্ট এভাবে দেখি, মনে করো একটা নল দ্বারা আমি এটাকে কানেকশন দিলাম। ওকে, এটাকে আমি একটা নল দ্বারা কানেকশন দিলাম। ওকে, সো এই হচ্ছে মনে করো আমার একটা ওপেনিং আছে। সো দুইটা বক্স, দুইটা বক্সকে নিলাম।
তুমি করবা কি, দুইটা বক্সে তোমার গ্যাস আছে, তুমি করবা কি, মনে করো ফার্স্ট অণুতে, মনে করো এখানে তোমার অনেকগুলা গ্যাস আছে, ওকে, তোমার এখানে অনেকগুলা গ্যাস আছে, তুমি এই গ্যাসটাকে তরলীকৃত করবা। মানে এটা হচ্ছে তরল জুল থমসন প্রভাব, জুল থমসন ইফেক্ট, এটা আসলে কি গ্যাস তরলীকরণ করার একটা উপায়। ওকে, তো তোমাকে যদি আমি বলি যে আমরা আসলে কি পড়তেছি, আমরা আসলে যেটা পড়তেছি সেটা হচ্ছে আমাদের জুল থমসন প্রভাব। যে জুল থমসন, বিজ্ঞানী জুল আর বিজ্ঞানী থমসন, তারা আসলে যে জিনিসটা প্রমাণ করছে সেই জিনিসটাকে আমরা একটু পড়ার ট্রাই করতেছি। ওকে, আমরা জুল থমসন প্রভাবটাকে একটু পড়ার ট্রাই করতেছি। তো দেখো জুল থমসন প্রভাবটা আসলে কি, জুল থমসন প্রভাবটা হচ্ছে বিজ্ঞানী জুল আর থমসন বলছে যে তুমি মনে করো একটা পাত্র নিলা, দুইটা পাত্র নিলা, মনে করো এটা হচ্ছে তোমার এ পাত্র আর এটা হচ্ছে তোমার বি পাত্র। ওকে, তো তোমার, তারা আরেকটা কথা বলছে যে মনে করো এ পাত্রের চাপ, এ পাত্রের চাপ হচ্ছে আমার পি এ। সো এ পাত্রের চাপ কত আমার পি এ, আর বি পাত্রের চাপ, বি পাত্রে মনে করো আমার চাপ, তারা বললো বি পাত্রের চাপ হচ্ছে আমার পি বি। ওকে, তার আরেকটা কথা বলছে এখানে এই দুইটা চাপের মধ্যে একটা কম্বিনেশন আছে, সেটা হচ্ছে যে পি এ এর মানটা পি বি এর থেকে বেশি, তাহলে বলা যায় কি এ পাত্রের চাপটা বেশি। তারা বলছে এ পাত্রের চাপ বেশি, তুমি যখন বেশি চাপযুক্ত একটা পাত্র থেকে কম চাপযুক্ত একটা পাত্রে গ্যাসটাকে রিলিজ করবা, তারা বলছে তুমি এই ছিদ্রপথে গ্যাসটাকে রিলিজ করবা। তোমার যে এই ছিদ্রটা, এই ছিদ্রপথে তুমি গ্যাসটাকে রিলিজ করবা এখানে। সো তুমি যখনই এই ছিদ্রপথে তুমি গ্যাসটাকে রিলিজ করবা, তখন তোমার আলটিমেটলি কি হবে, তোমার চাপ বেশি থেকে চাপ কমে নিয়ে যাচ্ছ, এর ফলে হবে কি গ্যাসটা খুবই তাড়াতাড়ি লিকুইড হয়ে যাবে। গ্যাসটা যখন এই ছিদ্রপথে এই পাত্রে যাবে, তোমার গ্যাসটা কি হবে, গ্যাসটা তোমার তরল হয়ে যাবে। এই যে তুমি তরল পেলা, এই যে প্রক্রিয়াটা, এটাকেই বলা হয় জুল থমসন প্রভাব। সো বোঝা গেছে, তুমি এখানে তরল গ্যাস পেলা আর এখানে তুমি কি নিছিলা, তুমি এখানে গ্যাস নিছিলা। সো তুমি কি করলা, তুমি একটা দুইটা পাত্র নিলা, এক পাত্রে চাপ বেশি ছিল, এক পাত্রে চাপ কম ছিল, বেশি চাপের পাত্র থেকে কম চাপের পাত্রে গ্যাসটাকে ট্রান্সফার করলা আর সরু ছিদ্রপথে যখনই এই কাজটা করলা, তোমার গ্যাসটা তরল হয়ে গেল। এটাকে বলা হয় জুল থমসন প্রভাব। সো বোঝা গেছে, এটাই বলা হয় জুল থমসন প্রভাব। So, এখন আসি একটু জুল থমসন প্রভাবটা দেখি। সো বলো, দেখো কি বলছে। উচ্চ চাপে আবদ্ধ পাত্রের গ্যাসকে যখন সছিদ্র প্লাগ বা চিপির মধ্য দিয়ে হঠাৎ নিম্নচাপ বিশিষ্ট বিরাট স্থানে প্রসারিত করা হয়, তখন এটাকে বলা হয় কি জুল থমসন প্রভাব। সো বোঝা গেছে এটা কি করা হয়েছে, যে তুমি আগে দুইটা পাত্র নিছো। সো একটা পাত্রে কি ছিল, তোমার প্রথম পাত্রটা, যে তুমি যে পাত্রটা প্রথম নিছিলা সেখানে তোমার কি ছিল দেখো, উচ্চ চাপ ছিল। আর সেকেন্ড যে পাত্রটা নিলা সেখানে তোমার কি ছিল, নিম্ন চাপ ছিল। সো উচ্চচাপ থেকে নিম্নচাপের মধ্যে তুমি হঠাৎ করে গ্যাসটাকে রিলিজ করছো। হঠাৎ করে বলতে কি তুমি একটা সরু ছিদ্রপথে রিলিজ করছো। যখন এটা করছো তখনই তুমি দেখলা যে গ্যাসের তাপমাত্রা হ্রাস ঘটে। সো গ্যাসের তাপমাত্রা হ্রাস করে, আর তাপমাত্রা হ্রাস হওয়ার মানে কি, তুমি যদি এখন হালকা একটু প্রেসার দাও তাহলে কি, আর প্রেসার তো অলওয়েজ এখন বলতে যাবে পি এর মান পিবি এর থেকে বেশি। তো যখন এটা করবা তখন গ্যাসটা তরল হয়ে যাবে, এটাকে বলা হয় জুল থমসন ইফেক্ট। সো আই গেস বুঝতে পারছি এই জিনিসটা আমরা। ওকে, তো আসো, এখন এই যে একটু আগে এই জিনিসটা বললাম যে গ্যাস তরলীকৃতকরণ, এটা কি, যে বাণিজ্যিক ভাবে গ্যাস তরলীকরণ করার জন্য আমরা জুল থমসন প্রক্রিয়া করে থাকি। তো বোঝা গেছে জুল থমসন প্রক্রিয়ার মেইন ইফেক্টটা কোথায়, জুল থমসন প্রক্রিয়াটাকে আমরা মেইন ইউজ করি যে বায়ুকে তরলীকৃত করার জন্য। এই যে আমরা লিকুইড এলপিজি বলো বা সিএনজি বলো, সব জায়গায় আমরা মূলত এই জিনিসটা ইউজ করে থাকি। তারপর দেখো উৎক্রম তাপমাত্রা, এটা একটু মনে রাখা লাগবে যে আমরা একটু আগে দেখে আসছি কি সংকট তাপমাত্রা, আমরা একটু আগে কি দেখে আসছি, দেখো আমরা একটু আগে দেখে আসছি ক্রান্তি তাপমাত্রা, সংকট তাপমাত্রা বা সন্ধি তাপমাত্রা। এখন কথা, সেই উৎক্রম তাপমাত্রাটা কি সেটা একটু আলোচনা করি। দেখো, যে তাপমাত্রার উপরে জুল থমসন সম্প্রসারণে গ্যাসের তাপমাত্রা হ্রাস পরিবর্তন বৃদ্ধি হওয়াকে ওই গ্যাসের উৎক্রম তাপমাত্রা বলে। তো বোঝা গেছে, মানে যে তাপমাত্রা, মানে মেইন কথাটা হচ্ছে যে তুমি যে তাপমাত্রার উপরে, মনে করো একটা সার্টেন টেম্পারেচার, এক কথা উৎক্রম তাপমাত্রা কি, একটা সার্টেন টেম্পারেচার আছে যার উপরে তুমি যদি যাও তাহলে জুল থমসনটা কাজ করবে না। তো দেখো এখানে কি হবে, যে তাপমাত্রার উপরে তুমি যদি জুল থমসন প্রভাবটাকে অ্যাপ্লাই করো, তাহলে দেখো তাপমাত্রা হ্রাসের পরিবর্তে বৃদ্ধি হবে। মেইন ফোকাসটা জাস্ট এই জায়গায় নিয়ে আসো, তোমার কি হবে, গ্যাসের তাপমাত্রা হ্রাসের পরিবর্তে বৃদ্ধি হয়ে যাবে। তো বুঝতে পারতেছো সমস্যাটা কি, তোমার জুল থমসনে তুমি করো কি, তাপমাত্রা কমিয়ে আনো। জুল থমসনের মেইন কাজটাই কি, দেখো এই যে জুল থমসন সম্প্রসারণ, এখানে এর মূল লক্ষ্যটাই কি, এর মূল লক্ষ্যটাই তো হলো আমার তাপমাত্রা কমানো, মনে আছে, এর মূল লক্ষ্যটাই কি আমার তাপমাত্রা কমানো। সো তুমি যদি উৎক্রম তাপমাত্রাটাকে, একটা নির্দিষ্ট তাপমাত্রা লাগবে যে তাপমাত্রার নিচে, আমি যদি তোমাকে একটু এটাকে ভাঙিয়ে লিখে দিই, উৎক্রম তাপমাত্রাটা কি, যে তাপমাত্রার নিচে, সো একটু ভাষাগত ভালোভাবে লিখে দিই মানে তোমরা বুঝতে পারো, যে তাপমাত্রার নিচে জুল থমসন অ্যাপ্লাই করলে, আচ্ছা যে তাপমাত্রার নিচে জুল থমসন অ্যাপ্লাই করলে
তাপমাত্রা কমার পরিবর্তে বেড়ে যায়, তাপমাত্রার কমার পরিবর্তে বেড়ে যায়, বেড়ে চায়, সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি উৎকম তাপমাত্রা। সো এখন আই গেস জিনিসটা ক্লিয়ার। ভাষাগত সংজ্ঞাটা অনেক জটিল ছিল। সো ভাষাগত সংজ্ঞা না যে আমাদের নিজেদের মধ্যে করে সংজ্ঞাটা বানায়নি, সেটা কি, যে তাপমাত্রার নিচে জুল থমসন তুমি যদি অ্যাপ্লাই করো তাহলে তাপমাত্রা কমার জায়গায় তাপমাত্রা বেড়ে যায়, এটাকে বলা হয় উৎক্রম তাপমাত্রা। ইংলিশে কি বলা হয়? ইনভার্সন টেম্পারেচার। ইংলিশটা একটু মনে রাখবা, ইংলিশটা কি বলা হয়? ইনভার্সন টেম্পারেচার। ওকে। সো বলে বুঝতে পারলাম আমরা। সো আরেকটা জিনিস মনে রাখবা, এটা রুদ্ধতাপীয় সংক্রমণ একটা। ওকে, তোমরা ফিজিক্সে পড়ে আসছো রুদ্ধতাপ, তারপরে যে সমষ্ণ, এগুলো পড়ে আসছো। সো মনে রাখবা এটা হচ্ছে একটা রুদ্ধতাপীয় একটা প্রসেস। সো এটা একটু মনে রাখবা যে গ্যাসটাকে কি রুদ্ধতাপীয় সম্প্রসারণ ঘটলে তা শীতল হয়ে যায়। সো রুদ্ধতাপীয় সম্প্রসারণ ঘটলে কি হয়? এটা শীতল হয়ে যায়, এটা একটু মনে রাখবা। আরেকটা দেখো, এই যে তোমাকে দেয়া আছে যে হাইড্রোজেনের উৎকম তাপমাত্রা দেয়া আছে, হিলিয়াম উৎকম তাপমাত্রা দেয়া আছে। সো একটু মনে রাখবা যে এদের উৎকম তাপমাত্রা দেয়া আছে মানে কি, হাইড্রোজেনের উৎকম তাপমাত্রা -80 আর হিলিয়ামের 240। সো হিলিয়ামেরটা হাইড্রোজেনের 3 গুণ। জাস্ট এটা একটু মনে রাখবা। আর হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস তরলীকরণ সবচেয়ে কঠিন, এটা সব থেকে ইম্পর্টেন্ট মনে রাখবা, এটা সব থেকে ইম্পর্টেন্ট। যে সব থেকে কঠিন কোনটা, সব থেকে কঠিন কোনটা আমার, মানে লিকুইফাইড মানে তরলকৃত করা, সেটা হচ্ছে হাইড্রোজেন অ্যান্ড হিলিয়াম। হাইড্রোজেন অ্যান্ড হিলিয়াম সব থেকে হার্ড। সব থেকে কঠিন কোনটা আমার? হাইড্রোজেন অ্যান্ড হিলিয়াম, এদেরকে তরল করা সব থেকে হার্ড। আচ্ছা, এখন দেখো এখানে তোমার কিছু সংকট তাপমাত্রা দেওয়া আছে, এগুলো একটু মনে রাখবা। কারণ কি, এগুলো মাঝে মাঝে এগুলো মানে অ্যানালাইসিস করে দেখা যে এই টাইপের কোশ্চেন গুলো সব থেকে বেশি আসে পরীক্ষায়। মানে এই টাইপের কোশ্চেন গুলো বলতে কি, এইগুলো যে কার্বন ডাইঅক্সাইডেরটা, তারপর হাইড্রোজেনেরটা, হিলিয়ামেরটা, এগুলো একটু বেশি আসে। সো এটা একটু মনে রাখবা। আচ্ছা, এরপর দেখো আমার একটু কোশ্চেন সলভ করে দেখো। বলা হয়েছে যে H2O2 N2CH3, মানে 5টা গ্যাস দিচ্ছে তোমাকে, 5টা গ্যাস দিচ্ছে। 5টা গ্যাসের ক্ষেত্রে তোমার কি দেয়া আছে দেখো তো, এর মান দেয়া আছে, এর মান দেয়া আছে। এর মান মানে কি দেয়া আছে একটু চিন্তা করো তো। আমাদের কাছে দেয়া আছে কি, আমরা দেখছিলাম যে P+N² A/V² ইন্টু কি V - NB = NRT। আচ্ছা, এটার বাইরে আমরা আরেকটা সূত্র তো জানি। এখন এটা আমাদের কি বলছে, বলছে কোন গ্যাসটাকে সহজে তরলীকৃত করা যায়। তোমরা মনে আছে তোমাদেরকে একটু আগে আমি একটা সূত্র পড়াই আসি যে টিসি, টিসি এর মানটা কি? 8A/27B। সো আচ্ছা, এখানে যদি আমি একটু বলি যে 27 RB, এটা একটু মনে রাখবা যে টিসি = 8A/27 RB। সো এখানে একটু দেখে আসি, দেখো এই যে টিসি। এখানে আরেকটা জিনিস একটু বলি যে এখানে আরেকটা জিনিস একটু মনে রাখবা যে যখনই আমরা এটা করব, যে এখানে 27 বা এই যে আমাদের বিটা, আর এখানে যে B²টা, এখানে একটা জিনিস মনে রাখা লাগবে, সেটা হচ্ছে এটা RB হয়। নর্মালি মনে রাখবে যে এখানে একটা, এটা একটা RB আর এটা হচ্ছে RB²। সো আসো এটা আলোচনা করি যে এমসিকিউটা নিয়ে। সো 87/RB, আর এখানে তাহলে আমার কি পিসি, মানে প্রেশারটা, সেটা কি? প্রেশারটা হচ্ছে 8A/27 RB², RB²। সো এই জিনিসটা তাহলে আমি বলছিলাম কি, মনে আছে যে এর মান বাড়লে, আমি বলছিলাম একটা কথা তোমাদেরকে, সেটা হচ্ছে যে এর মান যত বাড়াবা, যে এ এর মান বাড়লে, এর মান বাড়লে কি হয়? তোমরাই বলো যে এর মান বাড়লে তরল করা কিন্তু সব থেকে ইজি। সো এর মান বাড়লে তরল করা সহজ। ওকে, এর মান বাড়লে কি আমার এটাকে তরল করাটা সব থেকে সহজ হয়ে যায়। ওকে, এটা একটু মনে রাখবা যে এর মান যত বাড়বে গ্যাসকে তরল করা সব থেকে ইজি। তো দেখো সব থেকে বেশি এর মান কোনটার, 5টাকে অ্যানালাইজ করে যে এই জিনিসটা 417, এটা মানে 4.17 সব থেকে বেশি। তো এটা কার? NH3। সো অ্যান্সার হবে আমার NH3। ওকে, ফার্স্ট 19-20 আসতে খুবই মানে ক্রিটিক্যাল কোশ্চেন কিন্তু একটা। ওকে, নর্মালি কেউ যদি এটা না জানে এটা অ্যান্সার করা কিন্তু টাফ। সো এটা একটু মনে রাখবা। এরপর দেখো অক্সিজেনের ক্রান্তি তাপমাত্রা কত, ওই যে মুখস্থ, সেটা হচ্ছে 118.8 ডিগ্রি সেলসিয়াস, এটা মনে রাখবা। হাইড্রোজেনের ক্রান্তি তাপমাত্রা কত, মানে ক্রান্তি চাপ, এখানে বলা হয়েছে কি দেখো, ক্রান্তি চাপ মানে কি, পিসি চাওয়া হয়েছে, সেটা হচ্ছে 12.8 অ্যাটমসফিয়ার। ওকে, আগেরটাই চাওয়া হয়েছিল কি দেখো, ক্রান্তি তাপমাত্রা আগেরটাই চাওয়া হয়েছিল আমার টিসি। ওকে, এরপর এটা যায় কার্বন ডাইঅক্সাইডের ক্রান্তি তাপমাত্রা, হয়েছে কার্বন ডাইঅক্সাইড ক্রান্তি তাপমাত্রা মনে রাখবা 31.1 ডিগ্রি সেলসিয়াস। হাইড্রোজেনের ক্রান্তি তাপমাত্রা কত, সেটা হচ্ছে এই যে একটু আগে দেখে আসছি, হাইড্রোজেনের কত, হাইড্রোজেনের হচ্ছে 240 ডিগ্রি সেলসিয়াস, একটু আগে দেখে আসছি আমরা। সো আমাদের আজকের লেকচারটা এই পর্যন্তই। আশা করি আমরা এক্সট্রা সিলেবাসের টপিকগুলো নিয়ে অনেক ভালোভাবে একটা ডিটেলস আলোচনা করছি। তাহলে আসসালামু আলাইকুম সবাইকে।